জঙ্গিদের মুক্তাঞ্চল বাংলাদেশ। একটা জিনিস আমি খুব পরিষ্কার করে দিই আজকের অনুষ্ঠানের প্রথমেই, যে পাকিস্তান যদি একই রকমভাবে বাংলাদেশকে মদদ দিতে থাকে, পাকিস্তান যদি একই রকমভাবে সেনা জাহাজ পাঠাতে থাকে বাংলাদেশে, অস্ত্রভর্তি জাহাজ যদি বাংলাদেশে পাঠাতে থাকে, যদি পাকিস্তান একই রকমভাবে যারা অস্ত্র তৈরি করে এক্সপার্টিজ তাদের যদি বাংলাদেশে পাঠাতে থাকে, তাহলে আপনাদের আজকে আমি দাঁড়িয়ে দেবাশিস চক্রবর্তী হাল্লাবোল অনুষ্ঠানে আমি বলছি যে আগামী দিনে যুদ্ধ অনিবার্য। যুদ্ধ অনিবার্য যদি একই রকমভাবে পাকিস্তান বাংলাদেশকে উস্কাতে থাকে, কারণ সেরকম একাধিক ছবি ধরা পড়ছে। আরেকটা কথা আপনাদেরকে বলে রাখি, আমার কাছে কিছুক্ষণ আগে বাংলাদেশের বিভিন্ন বন্ধু আমাদেরকে হোয়াটসঅ্যাপে নানান রকম তথ্য পাঠান। তিনি পাঠাচ্ছেন যে পাকিস্তানের সমরাস্ত্র ভর্তি করা জাহাজ রিলিজ হচ্ছিল বাংলাদেশে, সেই ছবি দেখে ফেলায় 8 জনকে গলা কেটে খুন করা হয়েছে। 8 জনকে গলা কেটে খুন করা হয়েছে। আমরা এই খবরের এখনো পর্যন্ত সত্যতা যাচাই করে দেখবার সময় পাইনি। জাস্ট কিছুক্ষণ আগে, জাস্ট ফিউ সেকেন্ডস এগো আমার কাছে খবর আসলো যে 8 জন যারা পাকিস্তানি জাহাজের এই অস্ত্র রিলিজ করবার ছবিটা ধরা পড়েছে চোখে, তাদেরকে গলা কেটে খুন করা হয়েছে। অর্থাৎ পাকিস্তান বাংলাদেশের সঙ্গে রয়েছে, এটা কোনোভাবেই কেউ মানে বাংলাদেশের একটা অংশের মানুষ, একটা অংশের জঙ্গি আমি বলবো তারা চাইছেন না। অন্যদিকে বাংলাদেশের রোহিঙ্গাদেরকে অস্ত্র শিক্ষা দেওয়া হচ্ছে, কারণ তারা দুটো কাজ করতে পারে। একদিকে হচ্ছে তারা যদি যুদ্ধ হয় ভারতের সঙ্গে সেদিকে তারা কাজ করবে, আর অন্যদিকে আরাকান আর্মিকে তারা সেভ করবে। আর এই মুহূর্তে বাংলাদেশের জঙ্গিদের অত্যাচার কিভাবে পশ্চিমবঙ্গে বাড়ছে সেটা আপনারা খুব ভালোভাবে জানেন যে এই যে জঙ্গি বাংলাদেশের যে সমস্ত জঙ্গিরা মুর্শিদাবাদ, কেরালা, আসাম এর সঙ্গে একটা ইন্টারলিঙ্ক তৈরি করছে। আচ্ছা আপনি বলুন তো দেখি, তাদের কি লক্ষ্য তাহলে চিকেন নেটকে ডিসকানেক্ট করা? এখনো পর্যন্ত স্টিল আমাদের কাছে এই তথ্য আছে যে কাশ্মীরের জঙ্গি ক্যানিংয়ে ধরা পড়ছে, একাধিক জঙ্গি মুভমেন্ট এই রাজ্যে বাড়ছে। এবং এই মুহূর্তে আমি আপনাদেরকে সতর্ক করব, কারণ একটু আগে আমার বিভিন্ন প্রতিনিধি বিভিন্ন জায়গা থেকে দেখাচ্ছিল যে শহর কলকাতায় বিভিন্ন জায়গায় চার্চে মানুষের ভিড়, মানুষ প্রে করতে যাচ্ছেন, কেরলে অংশগ্রহণ করতে যাচ্ছেন, দে আর সেলিব্রেটিং দ্য ক্রিসমাস। এবং ইভেন এখানে অনেক বাইরের মানুষ রয়েছেন, পাশ্চাত্যের মানুষ রয়েছেন, তাদের সঙ্গে আমাদের প্রতিনিধিরা কথা বলছিলেন। বিভিন্ন ওয়েস্টার্ন কান্ট্রি থেকে মানুষ কলকাতায় এসেছেন, দে আর এনজয়িং দিস পার্টিকুলার সেলিব্রেশন। এই ইয়ার এন্ডিং এবং ইয়ারের যে শুরু, বছরের শুরু, তার যে সন্ধিক্ষণ, এই সন্ধিক্ষণটা একটা উৎসব ঘন মুহূর্ত। আর সেই সময় আসুন আপনাদেরকে দেখাই ভয়াবহ একটি মেসেজ স্পেশাল ইন্টেলিজেন্স মারফত আমাদের কাছে এসছে, সেটা নিয়ে আমরা খবরও করেছি বাই দ্য ওয়ে। কিন্তু আজকে এই মুহূর্তে যে কোনোভাবেই আমাকে সেই ইনফরমেশন আমার দর্শকদের সামনে দিতেই হবে, এটা আমাদের মোরাল রেসপন্সিবিলিটি। আসুন একবার দ্রুত দেখাই যে জঙ্গিরা কলকাতাকে সতর্ক করছে। লিটারেলি আসুন একবার দেখে নিই যে কী ধরনের সতর্কতা। জঙ্গিরা বলছে যে শহর কলকাতায় আক্রমণ হতে পারে, এবং দেখুন বড়দিন বা বর্ষবরণে জঙ্গি হামলা কলকাতায় হতে পারে। এটা প্রশ্ন নয়, এটা ইন্টেলিজেন্স ইনপুট। আমি আবারও বলছি, ইট ইজ ইন্টেলিজেন্স ইনপুট। ভারতে প্রবেশ করে বছরের শেষ বা শুরুতে নাশকতার ছক, কারা করতে পারে নাশকতার ছক? আপনারা শুনেছেন আগে যে জেহাদি জঙ্গি গোষ্ঠী তার এরকম ধরনের কাজ করে। ভারতের একাধিক জায়গায় আগেও বিস্ফোরণ হয়েছে। সাকরেদ নিয়ে কলকাতা হয়ে প্রবেশ করবার কথা জিকারুল্লাহ বাহিনীর। এই জিকারুল্লাহ বাহিনীর প্রধানকে এর মধ্যেই জেল থেকে বাংলাদেশে রিলিজ করা হয়েছে। এগুলো একদম ট্রু ফ্যাক্ট আপনাদেরকে যেগুলো রাখছি সামনে। আসুন সাকরেদকে নিয়ে ত্রিপুরা হয়ে কলকাতায় প্রবেশ করার কথা জিকারুল্লাহ বাহিনীর গোয়েন্দা সূত্রের খবর। আসুন পরের ইনফরমেশন, লোন উলফ অর্থাৎ যে কোনো ভিড়ের জায়গায় মিশে গিয়ে কিন্তু সেখানে ফিরায় হামলা হতে পারে। লোন উলফ হামলাকারীকে খুঁজে পাওয়া অত্যন্ত কঠিন, কারণ সে একেবারে সাধারণ মানুষের মতো আপনাদের সঙ্গে মিশে থাকতে পারে। কাজে হাওড়া, শিয়ালদা, পার্ক স্ট্রিট চত্বর, ধর্মতলা চত্বর, এই সমস্ত জায়গায় বি কেয়ারফুল। আমরা এটা আপনাদেরকে আবারও সতর্ক করছি, যারা শহর কলকাতার বিভিন্ন প্রান্তে রয়েছেন সেলিব্রেট করুন, বাট বি কেয়ারফুল। আসুন কারা আক্রান্ত হতে পারে? রাজনীতিক যে কোনো ব্যক্তি আক্রান্ত হতে পারেন, বুদ্ধিজীবী তারা আক্রান্ত হতে পারেন, যে কোনো সোশ্যাল মিডিয়া ব্লগার তারা আক্রান্ত হতে পারেন, ইভেন মিডিয়া পার্সোনালিটিস অর্থাৎ গণমাধ্যমের কর্মীরাও টার্গেট হতে পারেন। এটা আবারও বলছি, এটা আমরা একটা মন গড়া গল্প বলছি না আপনাদের সামনে, আমরা বারবার করে সতর্ক করছি অ্যাজ এ মিডিয়া রিপ্রেজেন্টেটিভ। আমাদের যে দায়িত্ব রয়েছে সেটা। জেএমবি এবং এমবিটি এই গোষ্ঠীর 144 জন সদস্যের মধ্যে বাংলাদেশ থেকে জেলমুক্ত হয়েছে। বাংলাদেশ থেকে তাদেরকে ছেড়ে দেওয়া হয়েছে এই মোহাম্মদ ইউনূস অন্তর্বর্তীকালীন সরকার আসবার পর। কারাগার এবং পুলিশ স্টেশন থেকে লুট করা বিস্ফোরক অস্ত্র রয়েছে তাদের কাছে। আপনাদেরকে গতকাল আমি একটা খবর দেখিয়েছিলাম যেখানে 40 টন বারুদ পাওয়া গিয়েছে, অস্ত্র পাওয়া গিয়েছে বর্ডারে।
বর্ডার রিজিয়নে সঙ্গে সঙ্গে আসাম থেকে, পশ্চিমবঙ্গ থেকে এবং কেরালা থেকে জঙ্গি গ্রেপ্তার হয়েছে। আর আমি এই মুহূর্তে এই যে জিকারুল্লাহ বাহিনী, এই জিকারুল্লাহ বাহিনীর এক্সপোজ করেছেন আমাদের চিফ রিপোর্টার সত্যজিৎ মুখোপাধ্যায়। কি ছবি উঠে আসছে জিকারুল্লাহ বাহিনীর সম্পর্কে, এবং এই যে জিকারুল্লাহ বাহিনীর যে প্রধান, তাকে যে ছেড়ে দেওয়া হয়েছে এবং সে কোথায় ওয়েট করছে, কিভাবে সে ভারতে আসতে পারে, কি কি সে ব্লুপ্রিন্ট করেছে, তার একটা ইনিশিয়াল গ্রাফিক্স, একটা ইনিশিয়াল অ্যাপ্রোচ কি হতে পারে অ্যাপ্রক্সিমেটলি, এটা আপনাদেরকে দেখাবো। আসুন, আমাদের চিফ রিপোর্টার সত্যজিৎ সেই খবর তুলে ধরেছেন আপনাদের জন্য, আপনাদের সামনে। আসুন দেখি একবার। জঙ্গিরা সুযোগ খুঁজছে এবং নির্দিষ্টভাবে আমাদের পূর্ব দিকের রাষ্ট্রটির নাম শুধুমাত্র এই মুহূর্তে বাংলাদেশ রয়ে গেছে, কিন্তু সেই বাংলাদেশ তার যাবতীয় যে ঐতিহ্য, সংস্কৃতি, কৃষ্টিকে ভুলে এই মুহূর্তে কার্যত পূর্ব পাকিস্তানে পরিণত হয়েছে। এ বিষয়ে বৃহত্তর অংশের কোনো সন্দেহ নেই। কারণ বাংলাদেশের যারা বাঙালিয়ানা বিশ্বাস করেন, তারা আজকে একঘরে হয়ে গেছেন, তাদেরকে কর্নার্ট করে দেওয়া হয়েছে। পরিবর্তে পাকপন্থী যে জেহাদি গোষ্ঠী, তারা রাজধানী থেকে শুরু করে জেলা উপজেলা দাপিয়ে বেড়াচ্ছে। এখন ঢাকার রাস্তায় বা বাংলাদেশের রাস্তায় হাঁটলে কতজন পাকিস্তানি তোমার একসঙ্গে চোখে পড়বে সেটার কোনো নির্দিষ্ট সংখ্যা তুমি এই মুহূর্তে বলতে পারবে না, অসংখ্য। এবং যে মুহূর্তে পাসপোর্টে তাদের নির্দিষ্ট সিকিউরিটি অপশনটাই তুলে দেওয়া হয়েছে, শয়ে শয়ে পাকিস্তানি এসে বাংলাদেশের মাটিতে ঢুকছে, কারণ এটা দেউলিয়া দেশ, খেতে পায় না, সেখান থেকে শয়ে শয়ে পাকিস্তানি এই মুহূর্তে বাংলাদেশের মাটিতে। এদের মধ্যে কতগুলো জঙ্গি আর কতগুলো শিক্ষিত, তা নিয়ে তো প্রশ্ন থাকতেই পারে। তবে অধিকাংশের মতামত যে অধিকাংশই এদের মধ্যে জঙ্গি, এবং পাকিস্তানের জঙ্গির চাষি হয়, এটা আন্তর্জাতিক মহল জানেও। এবং সেই অবস্থা থেকে যে তথ্য জানাবো সেটা ভীষণভাবে অ্যালার্মিং আমাদের এই রাজ্যের প্রত্যেকের জন্য। তার কারণ যে তথ্য আসছে যে 21শে ডিসেম্বর, যে দুদিন আগেই, যে গভীর রাতে কাশিমপুর যে সেন্ট্রাল জেল আছে, সেই জেল থেকে আনসারুল্লাহ বাংলা টিম এবিটি, তার যে কুখ্যাত জঙ্গি জিকারুল্লাহ, এই জিকারুল্লাহ ছবি আমরা স্ক্রিনে রাখছি এই মুহূর্তে, তাকে নির্দিষ্টভাবে গভীর রাতেই কাশিমপুর সেন্ট্রাল জেল থেকে তাকে গোপনে ছেড়ে দেওয়া হয়। বাংলাদেশের ফেনী নেক, যেটা অর্থাৎ কুমিল্লা যে অংশটি আছে, সেখান থেকে এই আনসারুল্লাহ বাংলা টিমের এই জিকারুল্লাহ, সে এবং তার জঙ্গি সাগরেদগুলো এই ভারতবর্ষে প্রবেশের চেষ্টা করবে এবং ত্রিপুরা হয়ে তারা কলকাতায় আসার চেষ্টা করবে। যে ছবিটা আসছে, যে আনসারুল্লাহ বাংলা টিমের যিনি প্রধান জসিমউদ্দিন রহমানিয়া এবং বরখাস্ত হয়ে যাওয়া সেনাকর্তা সৈয়দ জিয়াউল হক, এরাই আইএসআই চক্রের মাধ্যমে গোটা টিমটা সাজিয়েছে। কি উদ্দেশ্য হলো ভারতে গিয়ে নির্দিষ্টভাবে টার্গেট বেছে নাও। টার্গেট কারা? টার্গেট হলো বিভিন্ন রাজনৈতিক ব্যক্তিত্ব, বুদ্ধিজীবী, ব্লগার এবং গণমাধ্যমে যারা চাকরি করেন, তাদেরকে বেছে বেছে টার্গেট বানিয়ে খুন করে দাও। এবং এই আনসারুল্লাহ বাংলা টিম এই মুহূর্তে বাংলাদেশের বিভিন্ন যে ভারতীয় শিল্পপতিদের যে প্রতিষ্ঠানগুলো আছে, ইনভেস্টমেন্ট যেখানে যেখানে আছে, সেখানেও তারা এককভাবে বোম ব্লাস্ট করতে পারে, আইডি এক্সপ্লোশন করতে পারে, বা তারা সেখানে গিয়ে ছিন্ন ভিন্ন করতে পারে। যে ছবি বাংলাদেশ পাকিস্তানকে সঙ্গী করে দেখছে, কারণ তোমাকে বলবো যে জানুয়ারি মাসে এবং ফেব্রুয়ারি মাসে পরপর 2টি মাসে নির্দিষ্টভাবে যে কাতারে বৈঠক হয়েছিল শেহবাজ শরীফের সঙ্গে ডক্টর মোহাম্মদ ইউনূসের, তার পরিপ্রেক্ষিতে প্রায় 50 বছর পরে এই দুটি দেশ আবারও সেনাগতভাবে একই জায়গায় আসছে, যৌথ মহড়ায় আসছে। এবং জানুয়ারি মাসে তারা বঙ্গোপসাগরে যৌথ নৌবাহিনীর মহড়া করবে, বাংলাদেশ পার্টে করবে, এবং ফেব্রুয়ারিতে তারা আরব সাগরে করবে। এবং এই দুটি থেকেই তারা তাদের সেনাবাহিনীকে এক জায়গায় নিয়ে আসার চেষ্টা করছে। ভারতের পক্ষে এই গোটা বিষয়টা খুব একটা সুবিধার নয়। এর আগে ওই অংশে আমরা একাধিক ক্ষেপণাস্ত্র প্রয়োগ করেছি, আমাদের ব্রহ্মস প্রয়োগ করেছি, আমাদের কেফর প্রয়োগ করেছি, প্রয়োজনে আবারও করা হবে। তাতে যদি মহড়ার কিছু হয় তাহলে সেটা পরবর্তী ইস্যু হবে, পরবর্তী সময়। কিন্তু কখনোই আমাদের বুকের ওপর শত্রু পক্ষকে এভাবে যে বিধ্বংসী নৃত্য তা করতে দেওয়া হবে না বলেই নির্দিষ্ট অংশের বক্তব্য উঠে আসছে। একটি তথ্য পাকিস্তানপন্থী বাংলাদেশকে মনে করানোর প্রয়োজন, সেটা হলো যে মুম্বাই হামলার যে মাস্টার মাইন্ড হাফিজ সাইদ, তার লাহোরের যে জোহারের বাড়ি, সেই বাড়িতে কোনো একজন আফগানিস্তানের প্রতিবাদী যুবক, তিনি একেবারে সোজা গাড়ি নিয়ে ঢুকে পড়েন এবং বিস্ফোরণ ঘটিয়ে দেন। বাংলাদেশ যে পথে হাঁটছে তাতে পরবর্তী ক্ষেত্রে যেভাবে পাকিস্তান একের পর এক যে মাস্টার মাইন্ডগুলো বিভিন্ন নাশকতা গোষ্ঠীর ছিল, তারা ধরাশায়ী হয়ে গেছে অজ্ঞাত পরিচয় বন্দুকবাজের হাতে, সেটা যে বাংলাদেশেও ঘটবে না এরকম তো কোনো গ্যারান্টি হতে পারে না। ফলে গোটা ছবিটা সেদিকে এগোচ্ছে যে হাফিজ সাইদের ভবিষ্যৎই হয়তো বাংলাদেশের সেনাকর্তাদের পরবর্তী ভবিষ্যৎ হতে চলেছে।
এই যে সত্যজিৎ যে কথাগুলো বলছিল সেখানে খুব পরিষ্কার যে বাংলাদেশ এখন জঙ্গিদের মুক্তাঞ্চল। এবং আপনারা দেখুন এই সত্যজিতের কথার সঙ্গে মিলিয়ে আপনারা দেখতে পাবেন, আমরা আপনাদেরকে আগে দেখিয়েছি যে বাংলাদেশ থেকে একাধিক সংগঠন ভারত বিরোধী ডাক তুলছে এবং মুক্তিযুদ্ধকে তারা মানছে না, অসম্মান করছে, পাকিস্তানকে তারা সাপোর্ট করছে। আসুন এই মুহূর্তে বাংলাদেশেরই সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়া একটি পোস্ট আপনাদেরকে দেখাবো যে বাংলাদেশে কোন কোন জঙ্গি গোষ্ঠী এই মুহূর্তে সক্রিয় আছে। আসুন দেখাই আপনাদেরকে। আমাদের সঙ্গে বাংলাদেশের গেস্ট রয়েছেন, উনি এর অবশ্যই ক্ল্যারিফিকেশন করতে পারবেন। একেবারে প্রথম যে নামটা দেখতে পাচ্ছি আইসিস, তারপর যে নামটা দেখতে পাচ্ছি আইএসআই, তাদের এই লোগো, পার্টিকুলার লোগো আমরা দেখতে পাচ্ছি। এখানে আমরা দেখতে পাচ্ছি সেন্ট্রাল ইন্টেলিজেন্স এজেন্সি, সঙ্গে আমরা দেখতে পাচ্ছি জেএমবি, আমরা দেখতে পাচ্ছি আনসারুল্লাহ বাংলা, আমরা দেখতে পাচ্ছি জামাতি ইসলাম, আমরা দেখতে পাচ্ছি হিজাবুত তাহির। অর্থাৎ এই সমস্ত জঙ্গিগুলো একবার দেখে নিন পরিষ্কার। একবার এই ছবি আপনাদেরকে দেখাই, যেখানে দেখতে পাচ্ছেন বাংলাদেশকে ঘিরে রেখেছে একাধিক সন্ত্রাসী গোষ্ঠী। হয়তোবা এটাই সত্যজিৎ বলতে চাইছিল কিছুক্ষণ আগে। আসলে এবার দেখাই যে জঙ্গির একটি ম্যাপ সামনে নিয়ে এসছে, এটাও খুব ক্রুশিয়াল, খুব ইম্পর্টেন্ট। এই যে ম্যাপটা আমরা দেখতে পাচ্ছেন, দ্য গ্রেট বেঙ্গল রিজিম, এবং এর মধ্যে এই যে সবুজ যে ব্লক করা রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন, এই সবুজ দাগ, এই সবুজের মধ্যে লেখা রয়েছে 21 স্টেটস অফ দ্য রিজিম। অর্থাৎ এই ম্যাপটা যদি সম্পর্কে আপনাদের আইডিয়া থাকে তাহলে আপনারা দেখতে পাবেন এটা হচ্ছে পশ্চিমবঙ্গ। দেখুন ওয়েস্ট বেঙ্গল খানিকটা লেখা রয়েছে, বাংলাদেশের পুরোটা, ত্রিপুরা ঠিক এরকম জায়গায় অবস্থিত, আসামের নিচের দিকটার কিছু অংশ, এখানে মণিপুর ইত্যাদি একাধিক জায়গা নিয়ে, সঙ্গে এই পশ্চিমবঙ্গের একটা বড় অংশ নিয়ে, এবং যদি আমি সবুজটা ধরি তাহলে তো পুরো 7 সিস্টার্স চলে আসছে এর মধ্যে। এবং এই সঙ্গে সঙ্গে দেখুন বিহার, ঝাড়খণ্ড এবং উড়িষ্যা। এই যে ডাকটা, এই যে সঙ্গে সিকিমও রয়েছে, এই যে সিকিম, অর্থাৎ আপনারা সবাই শীতকালে অনেক ঘুরতে যান সিকিমে। এবার এই সমস্ত জায়গাটাই নাকি বাংলাদেশে যেতে চলেছে, এবং এই নিয়ে কিন্তু বাংলাদেশের একাধিক জায়গা থেকে এই বিষয়ে বারবার করে নক করা হচ্ছে যে বাংলা, বিহার, উড়িষ্যা এই জায়গাগুলো আমরা দখল করে নেব, এরকম বলা হচ্ছে। তো আসুন একবার দ্রুত ওয়ালে আমরা দেখাই সরাসরি, এখান থেকে আমরা দেখে নেব বসে, যে আমরা দেখব যে এর মধ্যে সম্প্রতি এই পশ্চিমবঙ্গে বেশ কিছু জঙ্গিকে গ্রেপ্তার করা হয়েছে। মুর্শিদাবাদ থেকে 2 জনকে তো গ্রেপ্তার করা হয়েছে। আপনারা জানেন জাভেদ মুন্সি, ইনি কিন্তু কাশ্মীরের জঙ্গি সন্দেহে তাকে গ্রেপ্তার করা হয়েছে। ইনফরমেশন রয়েছে কাশ্মীর পুলিশ এবং পশ্চিমবঙ্গে এসটিএফ তারা গ্রেপ্তার করেছে দক্ষিণ 24 পরগনা থেকে, ক্যানিং অংশ থেকে গ্রেপ্তার করা হয়েছে। শাল বিক্রেতা এরকম একটা ক্যামোফ্লেজ করে সে পশ্চিমবঙ্গে এসে ঘর ভাড়া নিয়েছিল, 1 মাসের জন্য ঘর ভাড়া নিয়েছিল। এখন সবথেকে ভয়ের বিষয় এটাই লাগছে আমার কাছে যে পশ্চিমবঙ্গের বিভিন্ন জায়গায় কিন্তু জাল বিস্তার করছে নতুন জঙ্গিরা, এবং পুরনো জঙ্গিদের একটা কিউ লাইন কিন্তু ছিলই, পুরনো জঙ্গিদের স্লিপার সেল ছিলই। এবার সেগুলো যদি অ্যাক্টিভ হয় তো ডেফিনেটলি 25শে ডিসেম্বর এবং 1 জানুয়ারির মাঝখানে এই যে সেলিব্রেশনের যে সিজন, এই সময় কিন্তু বিপদ হতে পারে। আসুন একবার দ্রুত দেখাই জঙ্গিদের ছবি যাদেরকে গ্রেপ্তার করেছে। যে আনসারুল্লাহ বাংলার কথা বলা হচ্ছে, আনসারুল্লাহ বাংলার একাধিক সদস্যকে গ্রেপ্তার করেছে। সাদ রাদি ওরফে সাব শেখ, মোহাম্মদ আব্বাস আলী হরিহরপাড়া থেকে গ্রেপ্তার করা হয়েছে। মিনারুল শেখ, এই দুজনেরই কিন্তু আধার কার্ড, ভোটার কার্ড পশ্চিমবঙ্গের এই ভারতের ছিল। মুজিবুর রহমান, নূর ইসলাম মণ্ডল আসাম থেকে গ্রেপ্তার করা জঙ্গি কয়েকদিন আগেই। এনামুল হক আসাম থেকে গ্রেপ্তার হওয়া জঙ্গি। আব্দুল করিম আসাম থেকে গ্রেপ্তার হওয়া জঙ্গি। হামিদুল ইসলাম আসাম থেকে গ্রেপ্তার হওয়া জঙ্গি। এই সমস্ত জঙ্গিরা কিন্তু আসাম, পশ্চিমবঙ্গ এবং কেরালার মধ্যে একটা কানেকশন তৈরি করবার চেষ্টা করে। দেখুন মোহাম্মদ সাদ রদি, যার বিরুদ্ধে মূল অভিযোগ, মুজিবুর রহমান, এই হচ্ছে মুজিবুর রহমানের ছবি। এই দেখুন মিনারুল শেখ, তার ছবি চিনিয়ে দিই আপনাদেরকে। এই দেখুন নূর ইসলাম মণ্ডল, তার ছবি। এখানে দেখতে পাচ্ছেন আব্দুল করিম, তার ছবি। এখানে দেখতে পাচ্ছেন হামিদুল ইসলাম, যার নাম আমরা বললাম, তার ছবি। মোহাম্মদ আব্বাস আলী, আরেক জঙ্গি, তার ছবি। আর এদিকে দেখুন ইনামুল হক। এই পুরো টিমের লিডার বলে মনে করা হচ্ছে সাদ রাদি সাব শেখ। এই আরেকবার দেখা একটু বড় করে এই ছবিটা, আরেকবার আমি দেখে নিই। এই দেখুন বেশ কিছু জঙ্গি যাদেরকে গ্রেপ্তার করেছে, এর মধ্যে এসটিএফ, আসাম পুলিশ, কিছু ক্ষেত্রে কাশ্মীর পুলিশ। এই যে দেখতে পাচ্ছেন এই প্রত্যেক জঙ্গিকে গ্রেপ্তার করা হয়েছে। এরা প্রত্যেকেই আনসারুল্লাহ বাংলা টিমের সদস্য তারা বলছেন। এবার আসুন আপনাদের সঙ্গে অবশ্যই আমরা এই বিষয়ে আলোচনা করব যে ঠিক এখন এই মুহূর্তে ভারত এবং বাংলাদেশ
কোন জায়গায় দাঁড়িয়ে রয়েছে। একটা দ্রুত বিরতি নেব, দ্রুত বিরতির পরে ফিরে এসে আমরা পরিচয় করাবো যারা আজকে আমাদের সঙ্গে গেস্ট রয়েছেন, যাদের সঙ্গে আমরা আজকের এই মুহূর্তের হাল্লাবোল চালিয়ে নিয়ে যাব। সঙ্গে আপনারাও থাকবেন, একটা বিরতির পর দ্রুত ফিরে আসছি, সঙ্গে থাকুন। আসুন এবার দ্রুত আপনাদের সঙ্গে পরিচয় করে দিয়ে যারা আজকের অনুষ্ঠানে আমাদের সঙ্গে আলোচনায় থাকবেন। আজকের হাল্লা বলে আমরা আলোচনা করব ভারতের বর্তমান পরিস্থিতি, যেরকম অন্যদিকে বাংলাদেশের যে বর্তমান পরিস্থিতি, সংখ্যালঘুদের উপর আক্রমণ কিন্তু কন্টিনিউ চলছে, এবং সেই সঙ্গে সঙ্গে আপনাদেরকে ক্লিয়ার করে দিই যে বেশ কিছু জঙ্গি সংগঠন তারা মাথাচাড়া দিচ্ছে, তাদের বক্তব্য আসছে। অন্যদিকে রোহিঙ্গা ইস্যুতেও বাংলাদেশে একটা বড় বিষয় দেখতে পাওয়া যাচ্ছে যে রোহিঙ্গাদের, আমরা কিছু ছবি পেয়েছি বাংলাদেশ থেকে, যেখানে দেখা যাচ্ছে যে রোহিঙ্গাদেরকে মানে তাদেরকে প্রপার সেনাবাহিনীর যেভাবে অস্ত্র চালনা করা হয়, সেনা প্রশিক্ষণ যেটাকে অ্যাকচুয়ালি বলা হয়, সেটা দেওয়া হচ্ছে। আমরা উৎকণ্ঠিত বাই দ্য ওয়ে। এবার পাকিস্তানের মদত চলতে থাকলে ভারত যুদ্ধের পথে যাবে। আমি আবার রিপিট করছি, পাকিস্তানের মদত একই রকমভাবে যদি চলতে থাকে ভারত যুদ্ধের পথে যাবে। কারণ আবারও একবার বলছি যে পাকিস্তান জাহাজ যখন অস্ত্র রিলিজ করছিল, সেই ঘটনা প্রত্যক্ষ করবার জন্য 8 জনকে খুন করা হয়েছে, সেই খবর আমাদের কাছে আসছে। আসলে পরিচয় করে দিয়ে যারা আমাদের সঙ্গে আজকে থাকছেন, আমাদের সঙ্গে রয়েছেন অনির্বাণ ব্যানার্জি, আইনজীবী। অনির্বাণকে স্বাগত জানাবো আজকের অনুষ্ঠানে। সঙ্গে আমাদের স্টুডিওতে রয়েছেন অম্বিকানন্দজি মহারাজ, প্রতিষ্ঠাতা বঙ্গীয় হিন্দু সেনা। আমাদের সঙ্গে রয়েছেন বাংলাদেশের গোলাম মোহাম্মদ চৌধুরী আলাল, বিএনপি নেতা, এবং তার সঙ্গে আমি আরও সংযোজন করব অ্যাডভোকেট, সাবেক ডেপুটি অ্যাটর্নি জেনারেল, সুপ্রিম কোর্ট বাংলাদেশ, সহ সভাপতি, জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম। আমাদের সঙ্গে আজকে রয়েছেন বাংলাদেশ থেকে আমাদের গেস্ট। আজকে সঙ্গে আমাদের রয়েছে ডক্টর অভিষেক কর্মকার, আন্তর্জাতিক সম্পর্ক বিশেষজ্ঞ। আমি আপনাকেও স্বাগত জানাবো। আর কিছুক্ষণের মধ্যেই বিজেপির প্রতিনিধি প্রীতম দত্ত আমাদের সঙ্গে স্টুডিওতে এসে উপস্থিত হবেন। আমি একদম প্রথমেই চলে যাব গোলাম মোহাম্মদ চৌধুরী আলাল আমাদের সঙ্গে রয়েছেন, বিএনপি নেতা, এবং আমি পরিচয় করালাম। আমি প্রথম আপনাকে জিজ্ঞেস করব যে পাকিস্তানিরা বাংলাদেশে আসছে, তাদের ভিসার ক্ষেত্রে নমনীয়তা দেখা যাচ্ছে, পাকিস্তানি যুদ্ধ জাহাজ বাংলাদেশে সমরাস্ত্র ক্লিয়ার করছে পাকিস্তানের সঙ্গে। এর মধ্যেই খালেদা জিয়া সহ বাংলাদেশের একাধিক নেতৃত্ব, এমনকি বাংলাদেশের খোদ অন্তর্বর্তী সরকারের যিনি প্রধান, তাকেও বৈঠকে দেখতে পাওয়া গেছে পাকিস্তান নেতাদের সঙ্গে। এই মোহাম্মদ ইউনূস অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান, তিনি ক্ষমতায় আসবার পর একাধিক জায়গায় পাকিস্তানের বাংলাদেশে আসার ক্ষেত্রে ফ্রি অ্যাক্সেস দেওয়া হয়েছে, অর্থাৎ মুক্তাঞ্চল করে দেওয়া হয়েছে। এই যে খবরগুলো আমরা পাচ্ছি, এটা কি বাস্তব? ধন্যবাদ আপনাকে। প্রথমেই আজকে আমাকে এখানে সুযোগ দেওয়ার জন্য কলকাতা নিউজ, ক্যালকাটা নিউজ, এখানে যারা উপস্থিত হয়েছেন, ক্যালকাটা নিউজ এবং উপস্থাপক, এবং আজকের অনুষ্ঠানে শুভেচ্ছা জানিয়ে আমি আমার বক্তব্য এবং আপনার বক্তব্যের আমি রিপ্লাই দিচ্ছি। আসলে বাংলাদেশ একটা জোটনিরপেক্ষ রাষ্ট্রের অনুসারী, এবং জন্মলগ্ন থেকেই কারোর সাথে শত্রুতা নয়, বন্ধুত্বের সম্পর্ক। আপনার জ্ঞাতার্থে জানায় আমাদের স্বাধীনতার পর, আমাদের স্বাধীনতার বাঙালি জাগরণ নেতা শেখ মুজিবুর রহমান, সে স্বাধীনতার বাংলাদেশে সমস্ত রাষ্ট্রের সাথেই সম্পর্ক উন্নয়নের চেষ্টা করেছিলেন। আজকে 5ই আগস্টের পর সম্পর্ক উন্নয়নের এটা কোনো নতুন কোনো বিষয় না, এটা ধারাবাহিক একটা রুটিন ওয়ার্ক। আজকে ডক্টর মোহাম্মদ ইউনূস সারা বাংলাদেশের, সারা পৃথিবীর কাছে একদম গ্রহণযোগ্য ব্যক্তি। তাকে কেউ ডানও বলতে পারবে না, কেউ বামও বলতে পারবে না, কেউ দক্ষিণপন্থীকে বলতে পারবে না। এবং আজকের বাংলাদেশে অত্যন্ত শান্তিপূর্ণভাবে আজকে বাংলাদেশের মানুষ জীবনযাপন করছে। 5ই আগস্টের পূর্বে যারা দেখেছেন এখান যে ফ্যাসিস্টের কার্যক্রম, ইভেন ফর ইওর, আপনি খুব ইন্টেলিজেন্ট আমাদের উপস্থাপক, আমি তাকে ধন্যবাদ জানাই। আপনাকে একটা ছবি দেখাই গোলাম মোহাম্মদ চৌধুরী সাহেব। আমি শেষ করে দিই। না, আপনি আবার, আমি আপনার কাছে আসবো। এই যে বাংলাদেশে মুজিবুর রহমানের মূর্তি ভাঙার একটা ছবি দেখা যাচ্ছে, এটা কি 5ই আগস্টের আগের ছবি না পরের? আমাকে উত্তর দিলে একটা সুন্দর উত্তর আছে। এই দেখুন, এই যে মুজিবুর রহমানের গলায় মাথা ভেঙে ফেলা হচ্ছে জেসিবি মেশিন দিয়ে, আমি উত্তর দিচ্ছি, পজিটিভলি উত্তর দেব।
এই মুজিবুর রহমানের মাথায় মূত্র ত্যাগ করেছে, এটা কি বাংলাদেশের 5ই আগস্টের আগের ছবি না পরে? আমাকে যদি উত্তর দিতে বলেন, আমাকে উত্তর দিতে সুযোগ দিলে আমি বলবো। এবার বলুন, এগুলো কি আগের না পরের? আমাকে সেটা একটু মেনশন করে বলুন, আমি শুনছি। না, এই যে মাথায় হাতুড়ি মারছে, এই ছবিটা কি আগের না পরের? এটার শেখ মুজিবের আমলই ভাঙা হয়েছে। আপনার উত্তরটা পজিটিভ নিতে হলে 1975-এ শেখ মুজিবকে হত্যা করা হয়েছিল, কিন্তু তাকে অপমান করা হয়নি। আজকে 5ই আগস্টে শেখ হাসিনা শুধু হাজারো ছাত্র জনতাকে হত্যা করেনি, আজকে আওয়ামী লীগকেও হত্যা করেছে। তার পিতা বাঙালি জাগরণের নেতা। আচ্ছা, আপনাকে একটা কথা জিজ্ঞেস করি, আপনি কি মুক্তিযুদ্ধকে মানেন? আপনি কি মুক্তিযুদ্ধকে মানেন? গোলাম সাহেব, গোলাম মোহাম্মদ চৌধুরী সাহেব, আপনি কি মুক্তিযুদ্ধকে মানেন? বাংলাদেশের স্বাধীনতা দিবস কবে? একটু আমাকে প্রশ্ন করলে আমাকে উত্তর দিতে হবে। আচ্ছা বলুন। আপনি কি আমাকে যদি ইন্টারভিউ নেয়, তাহলে আমার বাবা 1970 সনের জাতীয় সংসদ সদস্য ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগ থেকে, ঠিক আছে? আর স্বাধীনতা দিবস আর বিজয় দিবস এই প্রশ্নগুলো যদিও করেছেন, কোনটা 26শে মার্চ, কোনটা 16ই ডিসেম্বর, 68 বছর বয়সে আপনার সামনে আমাকে উত্তর দিতে হবে, তবু আমি উত্তর দিলাম আমি, ঠিক আছে? না, বাংলাদেশের স্বাধীনতা দিবসটা কবে তাহলে বলুন। আমি স্বাধীনতা দিবস বাংলাদেশের 16ই ডিসেম্বর হলো আমাদের বিজয় দিবস। 16ই ডিসেম্বর সাল আমরা মুক্তিযুদ্ধে শেষ করি, স্বাধীনতা সালটা আমরা অংশগ্রহণকারী। আমার বাবা, আরে বাবা, আপনার কথা শুনবো। আপনি আমাকে বলুন না, বাংলাদেশের স্বাধীনতা দিবস আপনি বলছেন বিজয় দিবস 16ই ডিসেম্বর, 16ই ডিসেম্বর সালটা কত? স্বাধীনতার সাল কবে আপনাদের? স্বাধীনতার সাল বলতে আপনি কি আমার জানতে, আপনি জানেন না? আমি একটা প্রেক্ষিতে জিজ্ঞেস করছি, আমি জানতে চাইছি, মানে এই জন্য নয় যে আমি আপনার ইন্টারভিউ নিচ্ছি। চাকরি ইন্টারভিউতে না, চাকরি ইন্টারভিউ না, এটা চাকরি ইন্টারভিউ। 1971 সনের 16ই ডিসেম্বর, 1971 সালের 16ই ডিসেম্বর যদি হয়, আমি আমার প্রোডিউসার, আমি আমার 40 বছর ওকালতি করি, 41 বছর ওকালতি করি। আচ্ছা, কালকে একটা ছবি, মেম্বার অফ পার্লামেন্ট, আচ্ছা মোহাম্মদ চৌধুরী আলাল সাহেব, কালকে মুক্তিযোদ্ধার ইজ ইট উপস্থাপনা? আচ্ছা একটা মিনিট, আমি আপনাকে একটা জিনিস জিজ্ঞেস করি, হ্যাঁ, যে গতকাল একটা ছবি আমরা দেখলাম যে একজন মুক্তিযোদ্ধা, মানে এই যে 16ই ডিসেম্বর 1971 সাল, যেটা আপনি আপনার স্বাধীনতার বছর এবং স্বাধীনতার দিন বলছেন, সেই সময় যারা মুক্তিযোদ্ধা ছিল তারা তো হিন্দু মুসলিম বলে নয়, সবাই ছিল, হিন্দু মুসলিম সবাই, হ্যাঁ সবাই ছিল। এবার সেই একজন মুক্তিযোদ্ধাকে কালকে আমরা দেখলাম গলায় জুতোর মালা দিয়ে মানুষের কাছে ক্ষমা চাওয়ানো হচ্ছে। এটাই কি বাংলাদেশের অদ্ভুত শ্মশানের শান্তি? আপনি বলছেন কিছুক্ষণ আগে যে বাংলাদেশের মানুষ মোহাম্মদ ইউনূসের আমলে অত্যন্ত শান্তিতে আছে, এটাই কি শান্তির ছবি? আমি আপনাকে সেই ছবিও দেখাচ্ছি, জুতোর মালা পরিয়ে একজন মুক্তিযোদ্ধা, তার বয়স প্রায় 80 হবে। একটা তো মিনিমাম রেসপেক্ট থাকে মানুষের প্রতি। আপনি প্রশ্নের উত্তর চাইলে আমি দিব। বলুন, এবার বলুন। আমি ছবিটা এটা নিন্দনীয় ঘটনা, এটা নিন্দনীয় ঘটনা, ঠিক আছে? এটা নিন্দনীয় ঘটনা। গ্রেপ্তার হয়েছে কেউ? ভারতেও বিভিন্ন ধরনের এই ধরনের ঘটনা ঘটে থাকে, এটা বিচ্ছিন্ন ঘটনা। এই ঘটনায় কেউ গ্রেপ্তার হয়েছে? গ্রেপ্তারের প্রচেষ্টা চলছে, আমি এই মুহূর্তে পর্যন্ত আমার ইনফরমেশন নাই। গ্রেপ্তারের প্রচেষ্টা হয়েছে এবং আইন অনুযায়ী এটা। তবে এটা খুব ভালো লাগছে যে আপনি একজন বিএনপি নেতা হয়েও, খালেদা জিয়ার প্রশংসা করার আগে আপনি মোহাম্মদ ইউনূসের প্রশংসা করছেন। এটা শুনে আমার ভালো লাগছে। প্রশংসা একটিবারের জন্য একবারও করিনি। আপনি বোধহয় একটা প্রি থিংকিং দিচ্ছেন। না, খালেদা জিয়ার কথা বলার আগে আপনি 4 বার বললেন যে মোহাম্মদ ইউনূস হচ্ছে এক সর্বকালীন সবথেকে ঊর্ধ্বে এমন একজন ব্যক্তি যার আন্ডারে বাংলাদেশ শান্তিতে আছে। খালেদা জিয়া এবং ডক্টর ইউনূস ভিন্ন চারটার। আমাদের সরকার তো ডক্টর ইউনূস হলো গণ অভ্যুত্থানের, হাজারো কোটি মানুষের অভ্যুত্থানের নেতা। তিনি বাংলাদেশে এখন ভোট হলে আপনি চাইবেন যে মোহাম্মদ ইউনূস প্রেসিডেন্ট হয়ে আসুক বা প্রধানমন্ত্রী হয়ে আসুক? আপনার কি উইশ তাই? এটা বাংলাদেশের জনগণ নির্ধারণ করবে। বাংলাদেশ জাতীয়তাবাদী দল বাংলাদেশের জনগণ, আপনাকে আমি ইন্ডিভিজুয়ালি জিজ্ঞেস করছি, আপনাকে আমি ইন্ডিভিজুয়ালি জিজ্ঞেস করছি। বাংলাদেশ জাতীয়তাবাদী দল সংখ্যাগরিষ্ঠতা অর্জন করুক এটা চাই এবং মনে প্রাণে বিশ্বাস করি, এবং বাংলাদেশের লক্ষ লক্ষ মানুষ অপেক্ষায় আছে। তাহলে যদি আপনি তাই চান, তাহলে তো আপনাকে লড়াইটা ইউনূসের বিরুদ্ধে গিয়ে লড়তে হবে। আপনাদের পলিটিক্যাল পার্টি হিসেবে ভিন্ন। অন্ধ হলে কি প্রলয় বন্ধ থাকে? আমরা তো অন্ধের মতো রাজনীতি করি না।
আচ্ছা, আমরা যাক, বিএনপি সর্বদলীয় আপনি সব দলের পাকিস্তানের প্রতি সঙ্গে সম্পর্কটা একটু ক্ল্যারিফাই করুন আমাদের ভারতীয় দর্শকরা এবং আপনি কি বাংলাদেশের পাকিস্তানের বহু মানুষ দেখছে। ভারতের নেতারা কি পাকিস্তানের সাথে বৈঠক করেন না? আমাদের ডক্টর মোহাম্মদ ইউনূস এখানে মহাভারত অশুদ্ধ হয়ে যাবে নাকি? ভারতের সাথে বৈঠক করব, আমরা পাকিস্তানের সাথে বৈঠক করবো, আমরা জট নিরপেক্ষতায় বিশ্বাস করি, কারোর সাথে শত্রুতা নয়, বন্ধুত্বপূর্ণ ভাবে আমরা চলবো। বাহ, বেশ। দিস ইজ কল পলিটিক্স, তাই না? দিস ইজ ডিপ্লোমেসি, তাই না? আপনি ইউ নো ভেরি ওয়েল বেটার দেন মি। বেশ, আমি ক্লিয়ার। বেশ। আর ভারত আমাদের বন্ধু, পাকিস্তান আমাদের আচ্ছা, বন্ধু। আপনি কি আমাদের টিভি স্ক্রিনটা দেখতে পাচ্ছেন? আপনি যদি আমাদের টিভি স্ক্রিনটা দেখতে পান তাহলে আপনি Please. দেখুন একজন বর্ষিয়ান মানুষ, আমি ফুল স্ক্রিন একবার দেখাই, সবাই দেখুক। Correct. বাংলাদেশের Nice, এই যে দেখেন। এই দেখুন মুক্তিযোদ্ধা, উনি মুক্তিযোদ্ধা, গলায় জুতোর মালা পরিয়ে ওনাকে আমি মানুষের কাছে, প্রথমে এটা নিন্দা জ্ঞাপন করেছি। এই দেখুন দেখুন আমি না, আপনি করেছেন, হ্যাঁ, definitely এটা নিন্দনীয় ঘটনা তো। করেছেন। সে তো হ্যাঁ, এটা দিয়ে আপনি কি করতে চান? এটা দিয়ে সারা বাংলাদেশে ভারত এবং হিন্দু মুসলমান গত 70 সন থেকে এখন পর্যন্ত ভারতে যত দাঙ্গা হয়েছে তার চাইতে কম দাঙ্গা হয়েছে এবং অসাম্প্রদায়িক একটি না, দেশ। না, আমি কিন্তু হিন্দু বাইরে বলিনি তো। থেকে এটাকে রঙিন করা হচ্ছে। এই যে ভদ্রলোক হিন্দু না মুসলিম আমি একবারও বলেছি, আপনি হঠাৎ হিন্দু মুসলিমে চলে গেলেন। না, এটা তো আপনি কি বলতে চাচ্ছেন? না না, আমি এই মুক্তিযোদ্ধা বলে না, বলেছি, হ্যাঁ। প্লিজ। আপনি একজন না। সুপ্রিম কোর্টের ডেপুটি, সাবেক না, না, ডেপুটি ঠিক আছে, অ্যাটর্নি জেনারেল, মুক্তিযোদ্ধা, আপনি শোনেন। হিন্দু মুসলিমের কথা বলছেন। না, সেটাই মুক্তিযোদ্ধা। হ্যাঁ, আমি সেখানে তো মুসলিম এটা তো একবারও বলিনি। নিন্দনীয় ঘটনা। আপনি বলছেন হিন্দু আপনি মুসলিমের মধ্যে repetition- ডিসক্রিমিনেশন তৈরি না, করতে চেষ্টা বাংলাদেশে সেটা মুক্তিযোদ্ধার কথা বলতেছি। হ্যাঁ, এটা আমি মুক্তিযোদ্ধা, তো এটা নিন্দনীয় এটাও ঘটনা। ক্ল্যারিফাই করে দিলাম যে মুক্তিযোদ্ধা মানে হিন্দু মুসলিম সবাই, না, মুক্তিযোদ্ধা না, সবাই আমি তো অংশগ্রহণ ব্রিটিশ করেছে। মুক্তিযোদ্ধা। আমার বাবা মুক্তিযোদ্ধা ছিলেন, তা সেটাই তো মেম্বার অফ বলছি। পার্লামেন্ট অফ আওয়ামী লীগ। হ্যাঁ, তা 70 আপনার সালে। বাবা তো হিন্দু ছিলেন না, আপনার বাবা যেরকম না, না, মুসলিম সেটা ছিলেন। প্রশ্ন না। হিন্দু তাও- মুসলমানের প্রশ্নটা আনছে, আমরা একটা এখানে আমি দেখলাম। একবারও আনিনি, এইগুলো- একবারও আনিনি আমি। আচ্ছা, আচ্ছা, আমি ওটা মুক্তিযোদ্ধার তাহলে, গলায় জুতোর মালা পরিয়েছি যাও, উনি বাংলাদেশ। মুক্তিযোদ্ধা। মুক্তিযোদ্ধার উনি গলায় মুক্তিযোদ্ধা বাংলা, এবং দেখুন আমরা জানি উনি আপনি বললেন মুক্তিযোদ্ধা। না, এই আপনি ঘটনার শুনুন, একটা শুনুন, আপনার সঙ্গে এত সুষ্ঠু তথ্য তো আমি যেতে যাব না। তদন্ত হওয়া দরকার। আপনি কিছুক্ষণ এবং আগে এটা বলছিলেন বিচার যে হওয়া দরকার। ভারতেও এরকম অনেক আমরা ঘটনা ঘটে। মুক্তিযোদ্ধা হিসাবে আপনি কিছুক্ষণ আগে বললেন না আমরা যে ভারতেও মুক্তিযোদ্ধার এরকম সমর্থক অনেক হিসাবে। ঘটনা ঘটে। ভারতের মানুষ, সে তৃণমূল করুক, কংগ্রেস করুক, সিপিএম করুক, বিজেপি করুক, কেউ মহাত্মা গান্ধীর মূর্তি ভাঙে না, এক। দ্বিতীয়ত, জাতির পিতা বলে যে বঙ্গবন্ধুকে সম্মান করেন, তার সঙ্গে যা কাজ করেছেন, আমাদের কোনো রাজনৈতিক ডিফারেন্স থাকতে পারে, নীতিগত পার্থক্য থাকতে পারে, কেউ মহাত্মা গান্ধীকে অসম্মান করেন না। এখনো তার ছবি ছাপ দেওয়া নোট আমরা চালাই, আর আপনারা মুজিবুর রহমানের নোটের থেকে ছবি তুলে দেওয়ার জন্য সুপ্রিম কোর্টে মামলা হচ্ছে বাংলাদেশে। দ্বিতীয়ত গেল। তৃতীয়ত, আপনি জেনে রাখুন, দেশকে নিয়ে যখন কনসার্ন, তখন দেশদ্রোহীতে কোনো রাজনৈতিক দল আমাদের সাপোর্ট করে না, প্রত্যেকের ইডিওলজি আলাদা। কিন্তু যখন দেশের বিষয়ে প্রত্যেকে এক মঞ্চে থাকে, সেটা তৃণমূল হোক, সেটা আবারও আমি রিপিট করছি, কংগ্রেস হোক, সিপিএম হোক, ন্যাশনাল পার্টি, বিজেপি, যেই হোক না কেন, কেউ থাকে না। এই ধরনের যারা স্বাধীনতা যোদ্ধা, আমরা তাদেরকে শহীদ বলি, যারা স্বাধীনতা যোদ্ধা তারা আমাদের এখানে পেনশন পায়, ভাতা পায়, তাদের জুতোর মালা পরতে হয় না সাহেব, তাদের জুতোর মালা গলায় পড়তে হয় না এখানে। আপনি বললেন গন্ডগোলে, সেটা পলিটিক্যাল ক্ল্যাশ হয়, এখানে অনেক পলিটিক্যাল ক্ল্যাশ হতে পারে। জুতোর মালা গলায় পড়তে হয় না আমাদের কোনো স্বাধীনতা যোদ্ধা, তার পরিবার, তাদের পরিবারের কেউ বেঁচে থাকলে তারা স্পেশাল তারা সম্মান পান এখানে ভারতের সঙ্গে বাংলাদেশকে গুলিয়ে ফেলে আপনি আপনার উত্তরে তো আপনি প্রশ্ন করছেন না, আমাকে না, আপনাকে আমি কনফেস করছি, আমি শোনেন, ভারতে কি হচ্ছে না হচ্ছে, আমি সুভাষ বসু গ্রন্থে শৈলেশদের অনেক কথা লিখেছেন এবং সুভাষ বসুকে কিভাবে অমর্যাদা করা হয়েছে, জুতোর মালা পড়তে হয়নি, মাথায় উঠে কেউ পেচ্ছাপ করেনি দাদা, কেউ মূত্রত্যাগ করেনি মাথায় উঠে, আবৃত্তি করতে হবে না তো, আপনি যাই বলুন, মাথায় উঠে জুতোর মালা পড়েনি। বাংলাদেশের প্রধানমন্ত্রীর অন্তর্বাস নিয়ে রাস্তায় ঘোরেনি দাদা, বাংলাদেশের প্রধানমন্ত্রীর, প্রাক্তন প্রধানমন্ত্রীর অন্তর্বাস নিয়ে রাস্তায় ভারত ঘোরেনি। আপনি ভারত বাংলাদেশ মিলিয়ে গুলিয়ে একটা ককটেল বানিয়ে দেওয়ার চেষ্টা করবেন, সেটা আমি এখানে মেনে নেব, সেটা হবে না দাদা। আমি আসছি আপনার কাছে, আমি অবশ্যই বিরতির পর আপনাকে আমি হিউজ রেসপেক্ট করি। বিএনপি একটা পুরনো দল, প্রাচীন দল বিএনপি, আপনি বিএনপির সম্মান করুন, বিএনপির কথা বলুন, আমি মেনে নেব। কিন্তু বাংলাদেশের বর্তমান পরিস্থিতিতে বিএনপির, আমি জানি বিএনপি ক্ষমতায় নেই এখন এই মুহূর্তে, নির্বাচন হলে বাংলাদেশের মানুষ বলবে, আপনি যা বললেন 100% ঠিক, বাংলাদেশের মানুষ বলবে। কিন্তু যেটা হচ্ছে, আপনি যে প্রথমে বললেন যে মোহাম্মদ ইউনূস আমাদের কাছে বিরাট ব্যাপার, সবার উপরে উনি, আমি মানি না যে মোহাম্মদ ইউনূস সবার উপরে।
আমি বিলিভ করি না, ব্যাস আপনার পরিষ্কার আমি বলে দিলাম। আপনি বিএনপি লিডার হয়ে কি করে ইউনুসের পায়ে শুয়ে পড়ছেন আমি জানি না। আমি আসবো বিরতির পর ফিরে। আমাদের সঙ্গে রয়েছেন অম্বিকানন্দজি মহারাজ, প্রতিষ্ঠাতা বঙ্গীয় হিন্দু সেনা। আমি ওনার কাছ থেকে জানবো, আপনার কথা এখন আমি শুনছি না, আমি বিরতিতে যাচ্ছি। বিরতির থেকে ফিরে এসে আপনার কথা মানে আপনি শুনবেন, তারপর আবার আপনি বলবেন। বিরতি নিচ্ছি, ছোট্ট একটা হল্লা বলে এই মুহূর্তে দ্রুত ফিরে আসছি, সঙ্গে থাকুন। যখন আমাদের সঙ্গে উপস্থিত বাংলাদেশের গেস্ট গোলাম মোহাম্মদ চৌধুরী হিন্দু মুসলিম তুলেই আনলেন, আমিও হিন্দু মুসলিম তুলবো এখন। আমাদের গোলাম মোহাম্মদ চৌধুরী আলাল উনি যখন তুললেন হিন্দু মুসলিম, আমিও ওনাকে জিজ্ঞেস করবো অম্বিকানন্দজি মহারাজকে, স্ট্যাটিস্টিক্স দিয়ে 1941 সালে বাংলাদেশে হিন্দুদের সংখ্যা যা ছিল, আজকে সেই হিন্দুর সংখ্যা কমে গিয়ে 5% অ্যারাউন্ড কি 6%-এর কাছাকাছি এসে দাঁড়িয়েছে। এক, দ্বিতীয়ত পশ্চিমবঙ্গে আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন জায়গায় মুসলিমের সংখ্যা বাড়ছে, অর্থাৎ পশ্চিমবঙ্গে যে সম্প্রীতি রয়েছে এটা বলার ঊর্ধ্বে সম্প্রীতি রয়েছে। নাহলে মেজর কমিউনিটি তো হিন্দু, একদম, নাহলে সে মুসলিমরা টিকতে পারতো না, এখানে টিকতে পারতো না, ধোঁয়া হয়ে আবার বাংলাদেশে ফিরে যেত। এখন ব্যাপার হচ্ছে যে তাহলে বাংলাদেশে নিশ্চয়ই এমন কোনো আনকমফোর্টেবল সিচুয়েশন আছে যে কারণের জন্য হিন্দু সংখ্যা কমছে। এবং রিসেন্ট পাস্টে আমি যদি সেবায়েত খুন বলি, বিভিন্ন মন্দিরে মূর্তি ভাঙা বলি, ইসকনের যিনি ভাইস প্রেসিডেন্ট তার পোস্ট করা একাধিক ছবিতে মূর্তি আছে, তার মুন্ডু নেই, এই ছবিগুলো যদি আমি সামনে তুলে আনি, তাহলে সেখানে দাঁড়িয়ে আপনাদের অনুভূতিটা কীরকম এখন? কারণ যেহেতু আপনি প্রতিষ্ঠাতা বঙ্গীয় হিন্দু সেনা। দেখুন, প্রথম কথা হচ্ছে এটা আমি শুনছিলাম এতক্ষণ উনি বলছিলেন বাংলাদেশের থেকে বিএনপির যিনি সদস্য, একটা বিষয় হচ্ছে কি, মানে গোয়েবেলসীয় থিওরির কথা তো আপনি খুব ভালো করে জানেন, আমরাও জানি। একটা মিথ থেকে বারবার সত্য সত্য বলে চিৎকার করলে পরেই যদি সেটা সত্যে পরিণত হতো তাহলে হয়ে গিয়েছে। আজকে বাংলাদেশের স্বাধীনতার সময় আমি বলছি, ধরুন বাংলাদেশ যেটা, সেটা প্রথমে হলো পূর্ব পাকিস্তান, ভারত ভূখণ্ড থেকে বিচ্ছিন্ন হয়ে। পূর্ব পাকিস্তানের পর ওখানে মুক্তিযোদ্ধারা সশস্ত্র হয়ে ভারতবর্ষের সেনানীদের দ্বারা সশক্তিকরণ হয়ে তারা ওখানে নিজেদের দেশ তৈরি করলেন, নিজেদের ভূখণ্ড তৈরি করলেন বঙ্গবন্ধু মুজিবুর রহমানের নেতৃত্বে। সেখানকার বাঙালিরা সেই সময়কার যে পার্সেন্টেজ, ঠিক যেটা আপনি বলছিলেন 23-24% বা তার কিছু বেশি, 28%, তার কিছু বেশি, তো সেটা আজকে কমতে কমতে এসে এখন অফিসিয়ালি 7-8, আমি আপনাকে বলছি এটা আনঅফিসিয়ালি অন্তত 5-6% নেমেছে। তার কারণ হচ্ছে, তার কারণ যে ধর্মটা মানবতা বিরোধী, যে ধর্মটার প্রথম থেকে শেষ পর্যন্ত পরধর্মের প্রতি সংহার, পরধর্মকে আঘাত, পরধর্মের পৌত্তলিকতাদের আপনারা হাজারবার স্ক্রিনে দেখিয়েছেন, পৌত্তলিক হিন্দুদের মূর্তি লাথি মেরে ভেঙে দেওয়ার কথা বলছেন মুসলমান ধর্মগুরুরা। একের পর এক মন্দির ভাঙচুর, একের পর এক দেবস্থান কলুষিত করা, একের পর এক হিন্দু নারীকে ধর্ষণ করা, এবং সবচেয়ে বড় কথা অমানবিকতার কত বড় নিদর্শন, সরকারি চাকরি থেকে ঘাড় ধরে শুধু হিন্দু হওয়ার কারণে তাকে রিজাইন করতে, পদত্যাগ করতে বাধ্য করা। আমি দ্রুত দেখে আজকে রংপুরে একটি কীর্তনের অনুষ্ঠান, সেই কীর্তনের অনুষ্ঠানেও বাধা দেওয়ার চেষ্টা করা হয়। আমি শুধুমাত্র আপনাকে দেখাচ্ছি না, এই ছবি আমি দেখাচ্ছি বাংলাদেশে আমাদের সম্মানীয় গেস্ট গোলাম মোহাম্মদ চৌধুরী আলাল মহাশয়কে। আপনিও দেখুন যে এই যে কি বলছে শুনুন। আমাদের উপর অত্যাচার আমরা ধর্ম করবো না। দেখুন এই যে এই টুপি পরে যারা, তারা কি হিন্দু? হিন্দু হিন্দু গন্ডগোল। উনি কি বলবেন আমি জানি না। বেশ, আবার মানে এটা প্রমাণিত হলো যে এই অসাম্প্রদায়িক বাংলাদেশ তৈরি করেছেন আলাল চৌধুরী সাহেবের কথিত মোহাম্মদ ইউনুস। এই অসাম্প্রদায়িক বাংলাদেশ তৈরি করেছেন মোহাম্মদ ইউনুস, যে অসাম্প্রদায়িক পরিস্থিতিতে আজকে একটা হিন্দুরা, যেখানে শুধুমাত্র সম্প্রীতির কথা বলা হয়, যেখানে কোনো ধর্মকে আক্রমণ করা হয় না, শুধুমাত্র কীর্তন করা হয়। কীর্তন বন্ধ হয়েছে, উনি হাসছেন। হ্যাঁ, উনি হাসছেন ওখানে। এটাই ওনাদের এটাই পরিস্থিতি, এবং ওনারা আমাদের ভারতবর্ষের সঙ্গে তুলনা করছেন। এর থেকে লজ্জাজনক, হাস্যকর, দুর্ভাগ্যজনক আর কিছু হতে পারে না। আমি প্রীতম দত্ত আমাদের সঙ্গে রয়েছেন, আমি পরিচয় করে দিই। বিজেপি মুখপাত্র আমাদের সঙ্গে এসে উপস্থিত হয়েছেন প্রীতম দত্ত। প্রীতম, স্বাগত। সঙ্গে একই সময়ে প্রশ্ন যে আমরা প্রচুর প্রস্তুতি নিয়ে রেখেছি, আমি বারবার করে আবারও বলছি যে ভারতীয় সেনাবাহিনী স্পেশাল ইন্টেলিজেন্স ইনপুট আমরা বারবার করে আপনাদেরকে দেখাচ্ছি, যেটুকু দেখানো সম্ভব নানানভাবে প্রস্তুতি রেখেছে, এবং বাংলাদেশ সীমানায় ড্রোন উড়িয়ে বেশ কিছু বাংলাদেশের এয়ারবেসের ছবি, সেটাও আমরা ক্যাপচার করা আছে আমাদের কাছে। মানে উই হ্যাভ মেড আ পারফেক্ট ব্লু প্রিন্ট।
এখন এই মুহূর্তে সরকার কি ভাবছে? প্রথম কথা হচ্ছে বাংলাদেশের বিরুদ্ধে সরকার বা পক্ষে কি পদক্ষেপ নেবে অফিসিয়ালি সেটা দেখুন। এর আগে যখন আপনার পাকিস্তানে যখন স্ট্রাইক করে সার্জিক্যাল স্ট্রাইক, সে কেউ জানতো না। তো কি করা হচ্ছে বা কি করবে নো ওয়ান নোজ। কিন্তু কথাটা হচ্ছে যে আজকে যে বাংলাদেশের পরিস্থিতি, আমি আস্তে আস্তে প্রোগ্রাম দেখছিলাম এবং ওখানের যে একজন রাজনৈতিক ব্যক্তিত্ব, যেন আমরাও রাজনৈতিক ব্যক্তিত্ব এখানে, ওখানে একজন রাজনৈতিক ব্যক্তিত্ব এই ইউনিস সাহেবকে ওনার একদম মাথায় বসিয়ে আজকে বলছেন, আজকে যেই ইউনিস সাহেব শান্তির জন্য নাকি নোবেল পেয়েছেন, আজকে বাংলাদেশের কি হচ্ছে উনি আজকে উনি নিজে বলেছেন যে ইউনিস সাহেব যে একটা খুব সুন্দর ব্লু প্রিন্ট করে একটা ছকে কষা করেছেন এবং যারা করেছে তাদেরকে উনি একদম সামনে নিয়ে এসছেন। তার সেই ছকে কষাটা কি, উনি কি চেয়েছিলেন? যে বৈষম্য বিরোধী আন্দোলনটা একটা লোক দেখানো আন্দোলন ছিল, ওটা আসলে একটা হিন্দু বিরোধী আন্দোলন। আজকে ভারতবর্ষের সাথে তুলনা করছেন, আর লজ্জা লাগে না আপনার? ওখানে আজকে হিন্দুরা যখন 71-এ তখন সম্ভবত 33% ছিলেন, সেটা আজকে চলে এসছে 6%-এ। অথচ মুসলমান ভাইদের সংখ্যা পশ্চিমবঙ্গ সাথে ভারতবর্ষে আজকে সংখ্যা কোথাও বেড়ে গেছে। আর লজ্জা লাগে না? আপনি বলছেন দাঙ্গা দুপক্ষের মধ্যে হয়, ওখানে হিন্দু জেনোসাইড হচ্ছে, ওখানে হিন্দু নিধন চলছে, ওখানে কোনো দুপক্ষের মধ্যে কোনো ঝামেলা হচ্ছে না, ওখানে হিন্দুদের টার্গেট করে মারা হচ্ছে। আপনারা সেটা কন্ডেম করতে পারছেন না। আপনারা শিক্ষিত যারা মুসলিম ধর্মাবলম্বীর লোক, তারা সেটা কন্ডেম করুন, যেটা ভুল হচ্ছে এবং যারা করছে তাদেরকে নিয়ে নির্দিষ্টভাবে, যেভাবে ওই আপনাদের আন্দোলনে আমরা দেখেছিলাম ধরে কেটে বা ফাঁসি দিয়ে ঝুলিয়ে দেওয়া হয়েছিল, ওই রকম দৃষ্টান্তমূলক শাস্তি দিন। তাহলে বুঝবো যে আপনারা সত্যিকারের অসাম্প্রদায়িক একটা বাংলাদেশ করতে চান। নাহলে আমরা যেই ব্যাপারটা, আপনারা রেডি থাকুন। আপনারা আমি আজকে ভারতীয় জনতা পার্টির মুখপাত্র হিসেবে বলছি যে যেভাবে গতকাল মুক্তিযুদ্ধের চেতনাকে যেভাবে কেউ মানে অসম্মানিত করেছে, এর আগে রবীন্দ্রনাথের মূর্তি ভেঙেছে, এর আগে আপনার মুজিবুরের মূর্তি ভেঙেছে, তারা কিন্তু আজকে দেখে রাখবেন। আমার কথা আজকে যে রেকর্ড হচ্ছে এগুলো আর্কাইভে আপনি পরে খুলে দেখবেন, সেম ব্যাপারটা পাকিস্তানে হয়েছিল। পাকিস্তান আজকে ওখানে আটার দাম 400 টাকা। সুতরাং সেই পাকিস্তানের সাহায্য নিয়ে আপনারা লাফালাফি করছেন, কোনো লাভ হবে না। ভারতবর্ষের প্রক্রিয়া শুনুন, ভারতবর্ষের বিরুদ্ধে যে প্রদেশ গেছে আশেপাশে, তাদের অবস্থা আজকে মানে সাংঘাতিক ব্যাপার। আজকে চীনও মুছ লেখা দিয়েছে, চীন লিখিতভাবে লাস্ট ব্রিক্সে জানিয়েছে যে আমরা ভারতবর্ষের যে সীমা আছে তারটা অতিক্রম করবো না, আমরা লিখিতভাবে জানিয়েছে। তো সুতরাং আপনারা কোন ছাড়? চীনের মতো দেশ ও আজকে মাথা নত করছে, আপনারা কোন ছাড় আমরা জানি না। সুতরাং আপনারা ওখানে হিন্দুদের উপর একদম যে নির্যাতিত হচ্ছে তাহলে বুঝবো আপনাদের যে যেটা করার কর্তব্য সেটা আপনারা করবেন। বেশ, এই মুহূর্তে আমি আমাদের সঙ্গে আরও দুজন গেস্ট এখনো পর্যন্ত ফার্স্ট রাউন্ডে বলেননি, অনির্বাণ এবং অভিষেক কর্মকার। আমি বিরতির পর ফিরে এসে দুজনের কাছেই পরপর যাবো, কিন্তু এই মুহূর্তে একটা বিরতির সময় হয়েছে, বিরতি নিয়ে দ্রুত ফিরে আসছি এবং এরপর আমি উত্তর নেব গোলাম মোহাম্মদ চৌধুরী আলালের থেকে। বাংলাদেশে আমাদের যিনি অতিথি আমাদের সঙ্গে রয়েছেন বিএনপি নেতা, আপনার থেকে উত্তর নেব, সঙ্গে থাকুন। ফিরে আসলাম, আলোচনায় যাব। অনির্বাণকে দিয়ে শুরু করব, কিন্তু অনির্বাণের কাছে যাওয়ার আগে, অনির্বাণকে বাংলাদেশে শুধু আমি প্রথম পেলাম, আমার আজকে অনির্বাণ যখন পাশে রয়েছে বসে স্টুডিওতে, আমার মনে পড়ছে তৌহিদ হোসেনের একটা কথা, বাংলাদেশের যিনি পররাষ্ট্র উপদেষ্টা, তিনি বলেছিলেন, এই যখন মমতা বন্দ্যোপাধ্যায় বললেন শান্তিরক্ষা বাহিনী পাঠানোর কথা বাংলাদেশে শান্তির জন্য, উনি কিন্তু কোনো রকম ক্লাস যুদ্ধের কথা একবারও বলেন, শান্তিরক্ষা বাহিনী পাঠানোর কথা উনি মনে হয় বলেছিলেন, আমার যদ্দূর খেয়াল পড়ছে, যে ওনাকে ভেবেচিন্তে কথা বলা উচিত এবং এতে সরকারের উপর তার প্রভাব পড়বে। অনির্বাণ, এই ধরনের অ্যাগ্রেসিভ অ্যাপ্রোচ মমতা বন্দ্যোপাধ্যায় সরকারের উপরে প্রভাব ফেলার কে বাংলাদেশিরা? কেন তারা বলতে যাবে এই ধরনের কথা? এ তো বেড়ে খেলার মতো কথা, মানে অ্যাডভান্স একটা মন্তব্য করে দেওয়া। একইভাবে ওইপারের যেমন বেশ কিছু রাজনৈতিক ব্যক্তিত্ব এরকম উস্কানিমূলক বক্তব্য রাখছেন, এপারেও শুভেন্দু অধিকারী এবং তার দলবল একই কাজ করছে। দুপারের উস্কানিদাতারা তারা চাইছেন আবহাওয়াটাকে আরো উত্তপ্ত করে তুলতে। তারা শুভেন্দুবাবু যেমন ধরুন বলছি, প্রথম কথা এখন অশান্তি দুই দেশের মধ্যে অন্তত কিছু হয়েছে বলে আমার জানা নেই। যদি হয়ে থাকে তাহলে সেটা বিদেশ মন্ত্রকের তরফ থেকে যা স্টেটমেন্ট রয়েছে সেটা মিথ্যে, আর যদি সেটা সত্যি হয়ে থাকে তাহলে অশান্তর পরিবেশ। দুই দেশের মধ্যে আমি অশান্তি বলছি না, আমার কথা হচ্ছে ভারত বিরোধী স্লোগান সেখানে একজন আম জনতা মেঠো মানুষ দিয়েছে এরকমটা নয়, সেনাবাহিনীতে কাজ করা এরকম বহু মানুষ যারা রিটায়ার্ড আর্মি অফিসার, আমি তো তাদের দেশের মোটামুটি রেসপন্সিবল লোক ধরবো। মেঠো বাঙালিকেও ব্লক করে ছেড়েছে, আমি সেই কথা বলছি না। একাধিক আর্মি অফিসার বলছে কলকাতা দখল করে নেব,
কেউ বলছে দিল্লি দখল করে নেবো, কেউ বলছে লুঙ্গির কোঁচা মারলেই দিল্লি অবধি খবর হয়ে যাবে। এখানেও ধরুন অত্যন্ত দায়িত্বশীল সংবাদ মাধ্যমের একজন সাংবাদিক, তিনি চট্টগ্রাম দখল করতে যাচ্ছেন। তো এরকম দুপারে এরকম দায়িত্বশীল জোকাররা রয়েছে, ওপারেও রয়েছে এপারেও রয়েছে। যারা এপারে দাঁড়িয়ে কাঁটাতার উপরে ফেলে দিয়ে আমরা সব দখল করে নেবো বলছেন, তারাও যেরকম উত্তপ্ত করার চেষ্টা করছেন, ওপরে সেই লোকের কোনো অভাব নেই। অর্থাৎ আমার বক্তব্য যে দু তরফের সরকার বা বিদেশ সচিব স্তরে যে আলোচনা কিছুদিন আগে হয়েছে, সেটা আমি অন্তত মনে করি ফলপ্রসূ। বিদেশ মন্ত্রক, আমাদের বিদেশ মন্ত্রক, এগুলো তো থামেনি এই ধরনের অফেন্সগুলো। হ্যাঁ, এবার আপনি যদি মনে করেন যে বাংলাদেশের আভ্যন্তরীণ রাজনৈতিক পরিস্থিতি বা যে ল অ্যান্ড অর্ডার সিচুয়েশন, সেটা ভারত গিয়ে সামলে দেবে, সেটা আপনি বলতে পারেন, যেটা আপনার প্রস্তাব হতেই পারে। সরাসরি আমাদের সরকারকে বলুন যে বাংলাদেশে গিয়ে আপনারা সামলে দিন, আমার তাতে কোনো আপত্তি নেই। যদি আমরা পরিষ্কার বলে রেখেছি, তৃণমূল কংগ্রেস স্পষ্ট জানিয়েছে যে ভারত সরকার বিদেশ নীতির প্রসঙ্গে, বাংলাদেশের প্রসঙ্গে হোক বা অন্য কোনো দেশ, যে অবস্থান নেবেন তাতে আমরা পূর্ণ সমর্থন জানাচ্ছি। আচ্ছা, আপনার কখনো উৎকণ্ঠা লাগছে না দেখে যে ওখানে সংখ্যালঘু হিন্দুরা মার্ডার হচ্ছে, মন্দির মসজিদ ভাঙছে? আচ্ছা, আপনার কখনো উৎকণ্ঠা জাগছে না যে আমাদের তো অনেক পূর্বপুরুষ আত্মীয় স্বজন বাংলাদেশে রয়েছে, তাদের উপর একটা প্রাণঘাতী হামলা হচ্ছে? আচ্ছা, আপনার কখনো নিজের খারাপ লাগছে না যে মুক্তিযুদ্ধ, যার সঙ্গে ভারতের আমি কি বলবো, যে ভারতের একটা ঘনিষ্ঠ সম্পর্ক রয়েছে, একটা গভীর সম্পর্ক রয়েছে, সেই সম্পর্ককে জুতোর মালা পরানো হচ্ছে? অনির্বাণ, আপনার খারাপ লাগছে না? অত্যন্ত খারাপ লাগছে, অত্যন্ত খারাপ লাগছে। এবং বিএনপির যিনি নেতা এখানে রয়েছেন, তিনি স্পষ্ট ভাষায় নিন্দা জানিয়েছেন। অর্থাৎ সেখানে বিএনপি একটি বড় রাজনৈতিক দল, রাজনৈতিকভাবে আমি বিএনপির সমর্থক হওয়ার অ্যাসাস কোনো প্রশ্ন নেই, বিদেশের একটি দল, কিন্তু তাদের যে রাজনীতি, তার সঙ্গে আমি একমত নই। আওয়ামী লীগ তার সময়ের যে সরকার, সেই সময় হিন্দু নিপীড়ন হয়নি, এটা কি হলফ করে আপনারা কেউ বলতে পারবেন? আপনারা একটু আগে হিন্দুদের সংখ্যা কমে যাওয়ার কথা বলছিলেন। প্রথম কথা, সংখ্যাটা কমেনি, শতাংশের হিসাবে অনেক কমে গেছে। শতাংশের হিসাবে সংখ্যাটা কিন্তু বেড়েছে। অর্থাৎ শতাংশের হিসেবে যে কমেছে, ধরুন আওয়ামী লীগ গত 15 বছর ধরে সেইখানে সরকারে থেকেছে, সেই সময়ে যে শতাংশের কমে যাওয়া, তার দায় রাজনৈতিকভাবে কি আওয়ামী লীগ নেত্রীরও নয়? সেই কমা মানে কি, মানে ওখানে পপুলেশন বেড়েছে, সেই অনুযায়ী সংখ্যাটা কমে গেছে। মুসলিম জনগণের ফার্টিলিটি রেট অনেক বেশি, সেটা ডেটাতে এমনিও প্রমাণিত। তার মানে এটা নয় যে হিন্দুদের নিপীড়ন হয়নি, এটা আমি বলছি না। হিন্দুদের নিপীড়নের প্রসঙ্গ বা বহু অভিযোগ এই মুহূর্তে দাঁড়িয়ে আমি বিএনপি বা অন্যান্য যারা এই ছাত্র সমন্বয়করা রয়েছেন, তারা বরং আওয়ামী লীগের দিকে আঙুল তুলেছেন, যে তাদের সময়ে তারা অনেক সময় ঘটনা তুলে দেখাচ্ছেন যে দেখুন হিন্দু নিপীড়ন আওয়ামী লীগের নেতারা পর্যন্ত করছেন। সেটা সত্যি কি মিথ্যে রাজনৈতিক অভিযোগ হচ্ছে কিনা একাধিক বিএনপি নেতাকে জেলে অত্যাচার করা হয়েছে, সেই ছবি হয়েছে, অনেক কিছুই রয়েছে। দেখুন আওয়ামী লীগ, ভারত বিরোধী কথাটা শুনেন, আওয়ামী লীগের শাসনকালে সবকিছু খুব ভালো হয়েছিল, এটা হলফ করে বোধহয় আমরা কেউই বলতে পারবো না। কেউ তো বলেওনি এটা। আমি আসছি এবার, হিন্দু সংখ্যালঘু মানুষজনের উপর শুনে নিন, নিপীড়নের যে প্রসঙ্গ আসছে, সেই নিপীড়ন কিন্তু আওয়ামী লীগের সময়ও হয়েছে, একাধিক এই অভিযোগ রয়েছে। সেই আওয়ামী লীগ নেত্রীকে ভারত আজকে আশ্রয় দিয়েছেন। অর্থাৎ আজকে যদি আপনি শুধুমাত্র হিন্দু নিপীড়নের প্রশ্নটাকে সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন হিসেবে ধরতে চান, তাহলে ভারত সরকারও কিন্তু প্রশ্নের মুখে পড়বে যে তারা শেখ হাসিনাকে কেন আশ্রয় দিল। আজকে বাংলাদেশে যে অস্থির অবস্থা চলছে, তার শিকার যেমন সংখ্যালঘু হিন্দু মানুষজন তাদের ধর্মীয় পরিচিতির কারণে হচ্ছে, রাজনৈতিক কারণে মুক্তিযোদ্ধা বা আওয়ামী লীগের যারা নেতাকর্মী, এমনকি যারা এই গোটা বিষয়টার বিরোধিতা করছেন, মানে এই অস্থিরতার বিরোধিতা করছেন, কিন্তু আন্দোলনে ছিলেন, মানে যে কিছুদিন আগে যে আন্দোলন হলো, তার সমর্থকরা অনেক সময় অত্যাচারের শিকার হচ্ছেন। বাংলাদেশে যে একটা অস্থিরতা চলছে, নিয়ে অস্বীকার করার জায়গা নেই। বিএনপি অফিসিয়ালি ইউনূস সরকারকে বারবার বলছে, আপনারা নির্বাচন করান, আপনারা সরকারে থাকার জন্য নয়, আপনি নির্বাচন করাবেন এবং ছেড়ে দেবেন। অর্থাৎ বিএনপির সঙ্গে বা জামাত শিবিরের সঙ্গে এই মোহাম্মদ ইউনূস সরকারের কিন্তু মতবিরোধ হচ্ছে। আজকে আমাদের খেয়াল রাখতে হবে যে একটি দেশের স্বাধীন সার্বভৌম রাষ্ট্র বাংলাদেশ, তাদের আভ্যন্তরীণ বিষয়ে তারা কি সিদ্ধান্ত নেবেন সেটা নিয়ে আমাদের কোনো রাজনৈতিক মতামত থাকা উচিত নয়। ভারত সরকার যথেষ্ট দায়িত্বশীলভাবে বিদেশ নীতি সামলাচ্ছেন। জয়শঙ্কর মহাশয় অত্যন্ত দক্ষ একজন রাজনীতিবিদ এবং কূটনৈতিক কাজ তিনি করেছেন এক সময়। আমরা ভরসা রাখছি তার ওপর যে ভারত এবং বাংলাদেশের যে দ্বিপাক্ষিক সম্পর্ক, যে সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক, সেটা বজায় থাকবে। এতে যারা উস্কানি দিচ্ছেন, সেটা বিজেপির হোক বা বিএনপির হোক, তাদের প্রত্যেকের কিন্তু জয়শঙ্করকে দেখা উচিত এবং বাংলাদেশে যারা তাদের বিদেশ সচিব, তাদের দিকে দেখা উচিত যে তারা কি বলছেন। তারা যদি একমত না হন, তাহলে জয়শঙ্করকে প্রশ্ন করতে হবে যে শুভেন্দু অধিকারী ঠিক না আপনি ঠিক, সেটা আপনি প্রেস কনফারেন্স করে জানিয়ে দিন। বেশ, অভিষেক কর্মকার আমাদের সঙ্গে আন্তর্জাতিক সম্পর্ক বিশেষজ্ঞ রয়েছেন। যেহেতু আন্তর্জাতিক শব্দটা আসছে, আমি এই ক্ষেত্রে একটা না, আমার খুব আউট অফ কিউরিসিটি আমি জিজ্ঞেস করি যে ভারতের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক রাখা না রাখা, এটা কি বাংলাদেশ ইচ্ছে করলেই সম্পর্ক না রাখতে পারে? এই যে অনির্বাণ কিছুক্ষণ আগে বলছিল যে ভারতের সঙ্গে বাংলাদেশের সম্পর্কের কথা, এই যে কিছু কিছু কম্পালশন, মেডিকেল কম্পালশন, এডুকেশন কম্পালশন, এই যে কম্পালশনগুলো, সেই জায়গায় দাঁড়িয়ে
ভারতের সঙ্গে সম্পর্ক বাংলাদেশে রাখতেই হবে। আরেকটা জায়গায় যে গোলাম স্যার বললেন, বা গোলাম মোহাম্মদ চৌধুরী আলাল স্যার বললেন যে পাকিস্তানের সঙ্গে আমরা স্বতঃপ্রণোদিতভাবে এবং স্বাভাবিক একটা প্রক্রিয়ার মাধ্যমে রিলেশন রাখছি, যার সঙ্গে সম্পর্ক রাখা সেই অর্থে কোনো নৈতিক গুরুত্ব নেই। কারণ আমি কেন এই জন্য বলছি, কারণ পাকিস্তানের সঙ্গে একাধিক সম্পর্ক শেখ হাসিনার সময় শেখ হাসিনা সেগুলোকে উইথড্র করে নিয়েছিলেন। আওয়ামী লীগ যখন সরকার চলছে, একাধিক ক্ষেত্রে পাকিস্তানকে রোক লাগানো হয়েছিল, থামিয়ে দেওয়া হয়েছিল বিভিন্ন জায়গায়, যেমন সামরিক মহড়া, যেমন ধরুন পাকিস্তান থেকে বিভিন্ন জিনিস আমদানি এবং পাকিস্তানকে রপ্তানি, বিভিন্ন ক্ষেত্রে ভিসার ক্ষেত্রে বেশ কিছু রেস্ট্রিকশন ছিল, সেগুলো তুলে দেওয়া হলো এই সরকার আসার পর। আমি এই তিনটে দেশের সম্পর্কের সূত্রটা আমি অভিষেক আপনার থেকে জানতে চাই। হ্যাঁ, নমস্কার, শুভ সন্ধ্যা। হ্যাঁ, নমস্কার। আমি প্রথমে যে কথাটা দিয়ে শুরু করব আপনার ঠিক প্রশ্নগুলোর কথা উত্তর দেওয়ার আগে, সেটা হচ্ছে এই যে বিএনপি নেতা এই গোলাম মোহাম্মদ চৌধুরী মহাশয় যে কথাটা বললেন, যেটা আপনিও আমাকে বললেন যে দিস ইজ কল্ড ডেমোক্রেসি টু সিট উইথ পাকিস্তান অ্যান্ড অল, দিস ইজ কল্ড ডিপ্লোমেসি অ্যান্ড দিস ইজ কল্ড পলিটিক্স। আমি জাস্ট ওনাকে একটা কথা শুধু মনে করিয়ে দেবো যে ওয়েদার ইট ইজ ডিপ্লোমেসি অর পলিটিক্স, নাথিং ইজ বিয়ন্ড ভ্যালু। হিউম্যান ভ্যালুকে বাদ দিয়ে, ডেমোক্রেটিক ভ্যালুকে বাদ দিয়ে এবং এথিক্সকে বাদ দিয়ে আপনি ডিপ্লোমেসি করতে পারেন না। আপনি হয়তো ভুলে যাচ্ছেন যে তারপরেই আমাদের দেবাশিস দা ঠিক যে কথাটা বললেন যে সেই সময়কার ভারত, মুজিবুর রহমানের সময়, বঙ্গবন্ধুর সময়ের ভারত বাংলাদেশ, যেভাবে বাংলাদেশ তৈরি হলো সেই ইতিহাস ভুলে যাচ্ছেন এবং এখন বাংলাদেশের সঙ্গে বসাটাকে খুব ডিপ্লোম্যাটিক ওয়েতে আপনি ব্যাপারটাকে এড়িয়ে যাওয়ার চেষ্টা করলেন। আমি জাস্ট আপনাকে মনে করিয়ে দিতে চাই 1969 সাল, যে সময় এই যে আওয়ামী লীগের নেতা তাজউদ্দিন আহমদ, তাকে ইন্দিরা গান্ধী নিউ দিল্লিতে ডেকে বলেছিলেন, ইন্দিরা গান্ধী তাকে নিউ দিল্লিতে ডেকে বলেছিলেন যে একটা ইন্টারিম গভর্নমেন্ট তৈরি করুন, একটা অন্তর্বর্তীকালীন একটা অস্থায়ী সরকার যদি আপনারা না তৈরি করতে পারেন তাহলে আমরা কখনোই আপনাকে ফাইন্যান্সিয়াল এড, মিলিটারি এড এবং অন্যান্য যাবতীয় অ্যাসিস্ট্যান্স কিছু আপনি একদম 1969 এর কথা বলছেন, কিন্তু একটা মিনিট অভিষেক, আমি একটু থামাবো আপনাকে, তার কারণ একটা বিরতি নিতে হবে। কিন্তু আবার এই বাংলাদেশ কি অদ্ভুত ব্যাপার, আপনি শুনে রাখুন, বিরতির পর ফিরে এসে আবার আপনিই বলবেন। কিন্তু এই বাংলাদেশ অভিযোগ করছে যে ইন্দিরার সময়ে বা তার পরবর্তী সময়ে ভারতীয় সেনারা কি বাংলাদেশে লুটপাট চালায়। কালকের খবর, কালকে করেছি খবর, বাংলাদেশ মানে বাংলাদেশের টাকা নাকি ভারতীয়রা লুট করেছে, লিটারেলি লুট করেছে বাংলাদেশের টাকা। কালকের অভিযোগ, উনি চাইলে আমি শুনিয়ে দিতে পারি ওনাকে, কালকের অভিযোগ। তাহলে আপনি বলুন কি বলবেন। একটা বিরতি নিচ্ছি, দ্রুত ফিরে আসার পর আন্তর্জাতিক সম্পর্ক বিশেষজ্ঞ অভিষেক কর্মকার কন্টিনিউ করবেন, সঙ্গে থাকুন। আমাদের ব্যাংক থেকে নির্বিচারে যেমন শেখ হাসিনা লুটপাট করেছে, ঠিক তেমনি সেই সময় ভারতও বস্তা বস্তা টাকা, যখন আমাদের টাকার দরকার ছিল, কারণ সদ্য স্বাধীন দেশে সাধারণ মানুষের জন্য খাবারের প্রয়োজনে, বেঁচে থাকার প্রয়োজনে টাকার দরকার ছিল, কিন্তু সেই সময় ভারত সে টাকা নিয়ে গেছে। অর্থাৎ স্বাধীনতার পরে পরেই পার্শ্ববর্তী বন্ধু নামধারী দেশটি সদ্য স্বাধীন দেশের সঙ্গে যে ব্যবহার করেছে, সেই একই ব্যবহার আজকে এই ডিসেম্বরেও আমরা লক্ষ্য। শুনতে পেলেন অভিষেক, এই যে যার বক্তব্য শোনাচ্ছিলাম, এই টাকা লুট করেছে ভারত আর সেনাবাহিনী বাংলাদেশের টাকা লুট করেছে, বাংলাদেশের একাধিক শহরে নাকি ইন্ডিয়ার সেনা গিয়ে ক্যাপচার করে বসেছিল, এই ভদ্রলোকের নাম হচ্ছে শামসুজ্জামান দুদু। উনি বলেছেন, এই চিন্তা করুন, মানে উনি বিএনপি লিডার, এই মিস্টার দুদু বিএনপি লিডার। অভিষেক প্লিজ। বিএনপি লিডার এই নামেই পরিচয় পাওয়া যাচ্ছে। আমি জাস্ট এইটুকু বলবো, উনি বলেছেন, উনি অভিযোগ তুলেছেন টাকা লুট হয়েছে। আমি শুধু একটা সরকারি তথ্য দিচ্ছি। সরকারি তথ্য হচ্ছে ভারত সরকার তার কোষাগার থেকে 7,000 কোটি টাকা খরচা করেছে পশ্চিম পাকিস্তানের অত্যাচার থেকে পূর্ব পাকিস্তানকে স্বাধীন করার জন্য। টোটাল 7,000 crore rupees ওয়ার spent by the government of India, number 1। এবং তার সাথে তার থেকেও যেটা বড় অবদানের কথা আমি মনে করিয়ে দেব, টোটাল আমাদের 3,630 জন সরকারি হিসেবে সেনাবাহিনী তার প্রাণ দিয়েছে। ইন্ডিয়ান সেনা 71-এর যুদ্ধে, বাংলাদেশকে স্বাধীন করার যুদ্ধে 3,630 জন, এবং উন্ডেড হয়েছেন 9,856 জন। এটা সরকারি হিসাব।
ভারতীয় সেনারা উন্ডেড হয়েছেন, আহত হয়েছেন 9,000-এর ওপর এবং মারা গেছেন 3,600-র ওপর। আপনি শহীদ হয়েছেন। আপনি ভাবুন, তারপরে আজকে স্বাধীনতার 50 বছর পেরিয়েছে বাংলাদেশ, এই সবে সেই বাংলাদেশ স্বাধীনতার 50-52 বছরের মধ্যে এতটা তাদের অডাসিটি যে তারা এই কথা এই অভিযোগ করছেন। আচ্ছা আপনি বলুন তো, মুজিবুর রহমানের তারা বঙ্গবন্ধুর মূর্তি ভেঙে দিচ্ছে, তার অপমানের কথা আমরা বলছি। আপনি ভাবুন, যে যারা জন্ম দিল তাদের কথাকে তারা অস্বীকার করছে, তাদের বলছে যে তারা টাকা লুট করেছে। তাহলে এর থেকে বড় মানে অন্যায় আর কি হতে পারে? নাম্বার 1। নাম্বার 2 হচ্ছে আজকের দিনে বাংলাদেশকে যদি আমি বোঝার চেষ্টা করি, এই যে ইন্টারিম গভর্নমেন্ট যেটা আগস্ট মাস থেকে চলছে মোহাম্মদ ইউনূসের, এই গভর্নমেন্ট আজকে এক্সপোজ করে দিয়েছে যে বাংলাদেশের প্রকৃত চিত্রটা কি। আজকে জামাত বিএনপি আবার এক হয়ে গেছে। 1 2 হচ্ছে দেখুন, এই যে জঙ্গিদের মুক্তাঞ্চল হয়ে গেছে, 150 জনের কাছাকাছি জঙ্গি ঘুরে বেড়াচ্ছেন, ভারতের আসাম সহ বাংলার বিভিন্ন জায়গা থেকে ধরা পড়ছেন। আপনি যখন এই কথাটা বলছেন না অভিষেক, আপনি যখন এই কথা বলছেন, এই মুহূর্তে আরেকটা ছবি আপনাকে, আমাদের দর্শকদের এবং স্পেসিফিক্যালি গোলাম মোহাম্মদ চৌধুরী আলাল সাহেবকে দেখাতে চাইবো, যে যেখানে আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশের সেনাবাহিনী এবং এই জামাতের লিডাররা একসঙ্গে দাওয়াত দিয়েছে। তারা দেখুন, একটা পলিটিক্যাল পার্টির সঙ্গে আর্মি লিডাররা কি করে দাওয়াত দেয়, দেখুন এই ছবি দেখুন। শুক্রানা সমাবেশ, উনিও ভালোভাবে দেখুন। দেখুন বাংলাদেশের সেনাবাহিনী এবং জামাতের লোকজন, এই ছবি আমাদেরকে বাংলাদেশের স্পেশাল ইনপুট থেকে আমাদের কাছে এসে পৌঁছচ্ছে। দেখুন বিশেষ সমাবেশ, যেখানে আমরা অস্ত্র নিয়ে বাংলাদেশে সমাবেশ করতে দেখেছি আগে আইসিসদের। হ্যাঁ, আবারও অভিষেক প্লিজ। এই বিএনপি জামাত বা বাংলা এদের এই পরিস্থিতি, এটাতে আমি অবাক হইনি সত্যি বলছি, টু বি ভেরি অনেস্ট। আপনি ভাবুন 1971 সালে যে সংবিধান নেওয়া হয়েছিল বাংলাদেশের, যেই সংবিধান 4টে আদর্শের উপর দাঁড়িয়ে ছিল। তার প্রথমেই ছিল ন্যাশনালিজম, সোশ্যালিজম, ডেমোক্রেসি অ্যান্ড সেকুলারিজম, মোস্ট ইম্পর্টেন্টলি সেকুলারিজম, ধর্মনিরপেক্ষতা। এবং 1971 থেকে 73-এর মধ্যেই যে ডিক্লাইন শুরু হলো, এবং তারপরে 75-এর 15ই আগস্ট যখন মুজিবুর রহমানকে তারা অ্যাসাসিনেট করলেন তার সপরিবারে, এবং তারপর থেকে জিয়াউর রহমানের আমলে, বিএনপির আমলে আমরা কি দেখতে পেলাম? আমরা দেখতে পেলাম কিছুদিনের মধ্যে ওখানকার প্রিয়াম্বলে এই যে কথাটা, সেকুলার কথাটা বাদ দিয়ে বিসমিল্লাহির রহমানুর রহিম এই যে কথাটা জুড়ে দেওয়া হলো, এইখানেই মোটামুটি সেকুলার ক্যারেক্টারকে ধ্বংস করে দেওয়া হলো। আর তারপরে মোহাম্মদ এরশাদের সময় 1989-90 নাগাদ ইসলামকে একদম রাষ্ট্রীয় ধর্মের মর্যাদা দিয়ে দেওয়া হলো, সংবিধানের মর্যাদা দিয়ে দেওয়া হলো। এই যে ডিক্লাইন, ডেমোক্রেটিক ডিক্লাইন, সেকুলার ফেব্রিকের ডিক্লাইন, এটা শুধুমাত্র বাংলাদেশের ক্ষতি করেনি, বাংলাদেশের হিন্দুদেরও ক্ষতি করেনি, এটা করেছে সমগ্র দক্ষিণ এশীয় অঞ্চলের যে গণতন্ত্রীকরণের যে প্রক্রিয়া, তাকে বাধাগ্রস্ত করেছে। আর আজকের দিনে দাঁড়িয়ে ওই বলছিলেন মহারাজ, যেটা বলছিলেন যে আজকে কিভাবে সংখ্যা কমেছে, সেই সময় 71-এ কত পার্সেন্টেজ ছিল এবং আজকে যেটা 5%, অ্যারাউন্ড 5% এসে দাঁড়িয়েছে সংখ্যালঘুদের, বাংলাদেশের সংখ্যালঘুদের। এই পরিস্থিতিটা দেখুন আজকের দিনে, কিন্তু এই যে ডেমোক্রেটিক ডিক্লাইন, এই যে হিউম্যানিটি ডিক্লাইন, একটা বড় এক্সাম্পল। হ্যাঁ, তার একটা বড় এক্সাম্পল, নাম্বার 1। নাম্বার 2 হচ্ছে এই যে অন্তর্বর্তীকালীন সরকার, যে সরকার এত মানে দ্বিতীয় স্বাধীনতা, তৃতীয় স্বাধীনতা, পঞ্চম স্বাধীনতা, কততম স্বাধীনতার কথা বলে নিয়ে এলো, সেই স্বাধীনতা, সেই স্বাধীন গভর্নমেন্ট আজকে এক্সপোজ হয়ে গেছে। গোটা দক্ষিণ এশিয়ায় বাতাবরণ অত্যন্ত ডেমোক্রেটিক ডিক্লাইন ঘটে গেছে। এমনকি এই যে আজকে মার্কিন যুক্তরাষ্ট্রের তরফ থেকে এই যে জ্যাক সুলিভান, তার সঙ্গে যে কথা, আমি সেটাও দেখাবো একবার স্ক্রিনে, যে মার্কিন যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে আমরা সেই নোটিফিকেশন দেখতে পাচ্ছি যে জ্যাক সুলিভান, আপনি যার কথা বলছেন, একেবারে বাংলাদেশকে কল করে বাংলাদেশে পিস এবং তার যে একটা প্রপার এস্টাবলিশমেন্ট বাংলাদেশে, তার জন্য কিন্তু এই নোটিশ পাঠানো হয়েছে বাংলাদেশকে, মোহাম্মদ ইউনূসকে পাঠানো হয়েছে। জ্যাক সুলিভান আমরা দেখতেই পাচ্ছি যে চিফ অ্যাডভাইজার মোহাম্মদ ইউনূস অফ বাংলাদেশ, তার কাছে বিশেষ নোটিশ পাঠানো হয়েছে। বেশ, আমি জাস্ট আরেকটা কথা, দেবাশিস দা, একটা কথা বলে আমি শেষ করবো। এই যে তুলনার কথা বলা হচ্ছে না, এই যে আক্রমণের কথা বলা হচ্ছে, 4 দিনে কলকাতা দখল বা 7 দিনে দিল্লি দখল, আমি শুধু এখানে একটুখানি কথা মনে করিয়ে দিতে চাই, গোলাম বাবু এখানে আছেন। দেখুন এই মুহূর্তে গোটা বিশ্বে মিলিটারি র্যাঙ্কে ইন্ডিয়ার মিলিটারি পাওয়ার হচ্ছে 4th,
সেখানে বাংলাদেশের মিলিটারি র্যাঙ্ক হচ্ছে 37, কোথায় চতুর্থ, কোথায় 37তম। আমি যদি নিউক্লিয়ার ওয়েপেনের আমি যদি তুলনা করি, আমি যদি ব্যাটল ট্যাঙ্কের তুলনা করি, আপনি দেখবেন প্রত্যেকটা ক্ষেত্রে কম করে 6 গুণ, 8 গুণ, 15 গুণ পর্যন্ত বেশি। আচ্ছা অভিষেক, আমার আপনার কথা পুরোটাই খুব ভালো লাগলো, আপনার স্ট্যাটিস্টিক্স আমার খুব ভালো লাগলো, সবই ভালো লাগলো, কিন্তু আপনার কাছে একটা অনুরোধ, গোলাম মোহাম্মদ চৌধুরী আলাল সাহেব আমাদের গেস্ট, ওনাকে এই ধরনের আর্মস এমুনেশনের স্ট্যাটিস্টিক্স দিয়ে ভয় দেখাবেন না প্লিজ। না, আমি স্ট্যাটিস্টিক্স আমি এগুলো ওপেন স্ট্যাটিস্টিক্স বলছি, which is available on Google। আমি গুগলের ওপেন স্ট্যাটিস্টিক্স বলছি আমি, এবং এটা 20 সালের স্ট্যাটিস্টিক্স, আমি সেটাও বলে রাখি। কিন্তু এখানে আমি যদি একটা কম্পারেটিভ অ্যানালিসিসে যাই, তাহলে আমি দেখবো যে আমরা ঠিক কোন জায়গায় দাঁড়িয়ে আছি, সেখানে কি করে এত ধৃষ্টতা হয়, কি করে এত সাহস হয়, যে দেশটা জন্ম দিল যে দেশের, সেই দেশকে অস্বীকার করা যায়। এবার আপনার এই বক্তব্যের উত্তর আমাদের সঙ্গে রয়েছেন আমাদের অতিথি গোলাম মোহাম্মদ চৌধুরী আলাল সাহেব। আপনাকে আমি সবার কথা শোনালাম, ভারতীয় সমস্ত পলিটিক্যাল রিপ্রেজেন্টেটিভ, পলিটিক্যাল রিপ্রেজেন্টেটিভস এবং যারা এই বিভিন্ন পরিষদ, হিন্দু সংঘ থেকে এসছেন, তাদের কথাও শোনালাম। এবার আপনি বলুন যে বাংলাদেশে যা হচ্ছে এটা কি ঠিক হচ্ছে? আমি একটু সবার বক্তব্যের প্রতি সম্মান রেখে বলছি, বিশেষভাবে অনির্বাণ ব্যানার্জি, আমার যদি শব্দ চয়নে ভুল না হয়, তাকে ধন্যবাদ জানাচ্ছি। ওনাকে ভালো লেগেছে তো? না, ভালো লাগা না, ওনার তথ্যমূলক বক্তব্যটা, অর্থাৎ আমরা যদি সরল প্রাণে দেখি, ভারত এবং বাংলাদেশে দুই জায়গায় হলো কিছু উগ্র চিন্তাবিদ থাকেন যারা রঙিন করেন কোনো ঘটনাকে। আবার আরেকটা কথা হলো ভারত। আচ্ছা, কিছুক্ষণের জন্য আমি টেকনিক্যাল টিমকে অনুরোধ করব যে আপনাকে এবং অনির্বাণকে একই স্ক্রিনে রাখো, আমাদের সবাইকে একটু আউট করো। হ্যাঁ প্লিজ, হ্যাঁ বলুন শুনছি। আমি ওনার একটা বক্তব্যের রেস ধরে কথা বলুন। সবার প্রতি আমি কিন্তু সম্মান রেখেই প্রথমেই বক্তব্য রেখেছি। না, হ্যাঁ, সবার প্রতি সম্মান রেখে ওনার প্রতি ভালোবাসা জানালেন, বুঝতে পেরেছি। ভিন্নতা থাকবে, ভালোবাসা না, ওনার একটা কথার লাইনে যে আমরা কিছু উগ্রপন্থী থাকি, ভারতেও আছে, বাংলাদেশেও আছে, ভারতের বৃহত্তর জনগণ আমার শত্রু নয়, এটা বললাম আর কি, এটা সরল রেখা, আপনি যেভাবে অ্যানালাইসিস করেন না কেন, সেটা হলো মানে অনির্বাণ বাদ দিয়ে আমরা সবাই উগ্রপন্থী, বন্ধুত্ব, তার মধ্যে প্রীতম দত্ত যে জাতীয়তা উগ্রপন্থী, মানে জাতীয়তাবাদী উগ্রপন্থী। ভাইয়া আমি একটু বলি। আচ্ছা বলুন, প্লিজ, আই এম নট জোকিং, প্লিজ বলুন। ভারতের বন্ধুত্ব ছাড়া, সহযোগিতা ছাড়া বাংলাদেশের আজকের যে সামগ্রিক যে ডেভেলপমেন্ট, অর্থনৈতিক, রাজনৈতিক, গণতান্ত্রিক সহযোগিতা আমরা চাই, এবং বাংলাদেশকেও একটা বৃহৎ রাষ্ট্র হিসাবে ভারত তার অতীতেও দেখিয়েছে, এবং পুরানো কাসন্দি ঘাটে কোনো লাভ নেই না। কিন্তু রিজভী সাহেব তো পুরানো কাসন্দি ঘাটে নেই, উনি তো নিজের স্ত্রীর শাড়ি পুড়িয়ে ভারতীয় পণ্য বর্জনের ডাক দিয়েছিলেন কয়েকদিন আগে, আপনার দলের নেতা। দাদা, এক একজন এক এক ভাবে কথা বলছেন, মানে আপনাদের দলের মধ্যে কোনো শৃঙ্খলা নাই। আমরা উইথ পারমিশন, আপনি রিজভী সাহেবকে বাদ দিয়ে দিন। ব্রিটিশ ভাই আমাকে বলতে দিতে হবে তো, ব্রিটিশ পণ্য বর্জন করেন, সেই স্লোগান ছিল। আরে উনি তো নিজের স্ত্রীর শাড়ি পুড়িয়ে বলল ভারতীয় পণ্য বর্জন করো, আপনি সেটাকে এন্ডোর্স করবেন না? তো আশ্চর্য ব্যাপার। আপনি ব্রিটিশ পণ্য বর্জন করুন, আমরা তো করতে পারি নাই। ব্রিটিশ ল আজকে ভারতেও। আচ্ছা, তার মানে আপনি মানছেন যে রিজভী সাহেব পণ্য বর্জন করতে বললেও আমরা তো ভারতের সহযোগিতা চাই, বাংলাদেশ ভারতের সহযোগিতা চাই, বা বাংলাদেশের মানুষ ভারতের সাথে সংস্কৃতিগতভাবে একটা ঐক্যবদ্ধ। এখন কিছু লোক আছে, কিছু ব্যক্তি থাকে যারা এইভাবে জুতার মালা পরিয়ে একটা বিভৎস সৃষ্টি করে, হিন্দু মুসলমানের মধ্যে একটা অনৈক্য। আমি ছোটবেলা থেকে আমরা হিন্দুদের সাথে বড় হয়েছি, মুসলমানদের সাথে বড় হয়েছি, বুদ্ধদের সাথে বড় হয়েছি, কিন্তু আমাদের মধ্যে কোনো ক্লাস আমরা দেখি নাই। আজকে সারা বাংলাদেশ, সারা ভারত একটা অসাম্প্রদায়িক কান্ট্রি, বাংলাদেশও একটা অসাম্প্রদায়িক কান্ট্রি। আর ডক্টর মোহাম্মদ ইউনূসের কথা বলছেন, উনি তো বলেছেন আমি রাজনীতি করতে আসিনি, আমি চলে যাব, ফেরত চলে যাব। আজকে আপনি একটা কথা বলি, আমাকে ইন্টারাপ্ট না করে বলি, আজকে আওয়ামী লীগের আমলে একজন প্রধান বিচারপতি এস.কে. সিনহাকে সেই তৎকালীন প্রধানমন্ত্রীর নির্দেশে সে অস্ত্রের মুখে দেশ থেকে তাড়িয়ে দেওয়া হলো। তো এটাকে আমরা কি বলবো যে এটা হিন্দু তাড়িয়ে দিয়েছে? এটা একটা ফ্যাসিবাদের একটা স্বরূপ, এবং এই ফ্যাসিবাদের স্বরূপ গত 17 বছর বাংলাদেশে ছিল।
এই 17 বছর জন্য সারা বাংলাদেশের লক্ষ কোটি মানুষ 5ই আগস্টের জন্ম দিয়েছে। আচ্ছা, আমাকে একটা জিনিস ক্লিয়ার করবেন, এই যে হিন্দুদের সঙ্গে আওয়ামী লীগের একটা সখ্যতা, এটা কি আপনারা নোটিস করেছেন বা এন্ডোর্স করেন কি? মানে হিন্দু মানে সে আওয়ামী লীগ করবে এরকম ব্যাপার? আমাদের দলে তো অনেক হিন্দু নেতৃত্ব আছে, আমাদের দলে মন্দিরগুলো কেন তারা আওয়ামী লীগ বলে? আমাদের এইটা কিছু লোক কথা বানায়, কিন্তু আমরা আমাদের কাছে হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টান সবই আমরা সমভাবে দেখি এবং আমাদের দলের সেই নেতৃত্ব অত্যন্ত শক্তিশালী নেতৃত্ব আছে। আমরা ভারতের বন্ধুত্ব চাই, আমরা ভারতের বন্ধুত্ব চাই। বাংলাদেশেরও আমরা দেখছি ভারতের বর্তমান পররাষ্ট্র কূটনৈতিক রিলেশনে তারাও বাংলাদেশের বর্তমান সরকারের সাথে আরো বেশি শক্তিশালী সম্পর্ক করার জন্য তারা, কিন্তু ভারতেও কিছু উগ্রবাদী লোক আছে যারা এইটা বিনষ্ট করতে চায়। আমরা প্রতিটা ঘটনায় বাংলাদেশে এরকম কিছু উগ্রবাদী আছে, ভারতেও কিছু উগ্রবাদী আছে। তাহলে তো আপনাকে ধরে নিতে হবে আপনার দলের মধ্যেও কিছু উগ্রবাদী আছে, কারণ মির্জা ফখরুল কি বলেছেন একটু শুনে নিন। আচ্ছা, একটু শুনে নিন। আপনার দলে বিএনপি, আওয়ামী লীগে আছে, বিএনপিও তো থাকতে পারে। হ্যাঁ, থাকতে পারে। সেটা বিএনপির যুগ্ম সচিব মির্জা ফখরুল তিনি কি বলেছেন একবার শুনুন, শুনে নিন, তারপর আমি আবারও আসবো আপনার কাছে। শুনুন। এই যে অন্যায়, অত্যাচার, নির্যাতন, জিনিসপত্রের দাম বাড়েছে, কত সিন্ডিকেট কি আমরা তাও বুঝি না। এটা বুঝি যে আমার জিনিসের দাম আমার কৃষক ভাইরা পায় না, আর টাকা এগুলো ডবল দাম দিয়ে কিনতে হয়। মাঝখানে একটা মধ্যস্বত্বভোগী বলে একটা গোষ্ঠীটাকে, যারা আপনার কারসাজি করে মুনাফাটা নিয়ে তুলে যায়। আপনারা কি সত্যি সত্যি পরিবর্তন চান, নাকি আবার ওই আওয়ামী লীগের নৌকাতে ফিরে যেতে চান নাকি? তাহলে কিন্তু ওই যেমন 5ই আগস্ট সবাই মিলে রাস্তায় নামছিলেন, তাহলে আবারও সেই মতো ঐক্যবদ্ধ হয়ে রাস্তায় নামতে হবে। রাস্তায় নামতে হবে নিজের অধিকার আদায়ের জন্য, ভোটের অধিকার আদায়ের জন্য, ভাতের অধিকার টানার জন্য এবং ন্যায় বিচার পাওয়ার জন্য, সামাজিক মর্যাদা পাওয়ার জন্য। এর মধ্যে মধ্যস্বত্বভোগী কারা আমি বুঝলাম না। এটা মধ্যস্বত্বভোগী কি ভারত? আর এর মধ্যেই আমি প্রীতমের কাছে যাব। প্রীতম দত্ত আমাদের সঙ্গে রয়েছেন। ত্রিপুরার মুখ্যমন্ত্রী মানিক সাহা যখনই বাংলাদেশ বলল যে ভারত আমাদের টাকা লুট করেছে, উনি বললেন শুধু ত্রিপুরা গভর্নমেন্টই বাংলাদেশে কুমিল্লাতে বিদ্যুৎ সার্ভিস করেছে, সাপ্লাই দিয়েছে, যার জন্য 200 কোটি টাকা এখনো পেন্ডিং রয়েছে। প্রীতম, হ্যাঁ, আমি তোমার কথা বলার আগে এরকম হাজার হাজার কোটি টাকা দিয়েছি, সেটা কোনো বন্দর থেকে শুরু করে বিদ্যুৎ থেকে শুরু করে সব কিছুতেই আমাদের এখনও প্রচুর টাকা পড়ে রয়েছে। কিন্তু আমি একটা কথা এখানে, যেহেতু বিএনপির থেকে একজনকে আমরা পেয়েছি, উনি একটু আগে আমি আস্তে আস্তে শুনছিলাম, উনি বলছিলেন ওনার বাবা মুক্তিযুদ্ধ ছিলেন, উনি আওয়ামী লীগের এমপি ছিলেন। ঠিক আছে, ভালো কথা। আপনি মুক্তিযুদ্ধর আপনার কার বিরুদ্ধে করেছিল? পাকিস্তানের বিরুদ্ধে। তো পাকিস্তানের মধ্যে থেকে মুক্তিযোদ্ধরা বার করে এনেছিল যে বাংলাদেশ, সেই বাংলাদেশের সাথে বাংলাদেশ এখন কথা বলছে কার সাথে? পাকিস্তানের সাথে। পাকিস্তানের থেকে কোনো পণ্য আসলে কোনো রকম সেটা চেকিং হবে না। এটা কী ধরনের ডিপ্লোমেসি? যার জন্য আপনার বাবারা লড়াই করলেন, সেই তাদের সাথে এখন আপনি ডিপ্লোমেসি করছেন। এটা মানুষ দেখছে এবং তার থেকে আপনারা অস্ত্র নিচ্ছেন। অস্ত্র নিয়ে সেটাকে আবার কিছু ওই ভারত বিদ্বেষী কিছু সৈন্য, যারা ওখানকার র্যাঙ্ক অ্যান্ড ফাইলে ছিল একটা সময়, তারা বলছে 4 দিন 5 দিন 2 দিন 3 দিনের মধ্যে ধরে ফেলবেন। এবং আপনারা বলছেন কিছু উগ্রবাদী আছেন। আরে আমাদের এখানে ভারতবর্ষে ডেমোক্রেসি আছে। আমার নিজের দলেও বিজেপিতে কেউ যদি কোনো রকম কোনো কথা বলে কোনো দেশ সম্বন্ধে, তাহলে তার বিরুদ্ধে দল ব্যবস্থা নেয়। আমরা বারবার বলছি, আমাদের দল থেকে যারা যে কথাই বলেছেন সেটা কিন্তু বাংলাদেশের হিন্দুদের জন্য বলেছেন। আমরা বারবার সেটা বলে যাব। তার কারণ প্রীতিলতা ওয়েদার এবং সূর্য সেন, তারা যার জন্য প্রাণ দিয়েছিলেন নতুন ভারতবর্ষ করার জন্য, সেই ভারতবর্ষের মধ্যে ওই চট্টগ্রামও ছিল, আপনার ঢাকাও ছিল, আপনি যেই দেশটায় থাকেন সেটা ভারতবর্ষের মধ্যেই ছিল। সেটা তারপরে যখন পাকিস্তান হয়ে যায়, সেটা কিছু লোকের তাদের কায়েমি স্বার্থের জন্য হয়ে যায় এবং সেখান থেকে জন্ম হয় বাংলাদেশে, যার জন্য আপনার বাবারাও যুদ্ধ করেছিলেন এবং তার সাথে আপনিও ডিপ্লোমেসি দেখাচ্ছেন, সেটা আলাদা ব্যাপার। কিন্তু যেই হিন্দুরা ওখানে তাদের অজানা জানতো না, হঠাৎ করে একটা দিন একটা দেশ ভাগ হয়ে গেল,
তাদের জন্য আমরা কথা বলবো। তার কারণ হচ্ছে প্রীতিলতা ওয়েদার থেকে শুরু করে সূর্য সেনের যারা পরিবার, যাদের জন্য উনি স্বপ্ন থেকে আজকে প্রাণ দিয়েছিলেন, তাদের জন্য আমরা কথা বলবো। তার সাথে আপনি যাদের সাথে যে মুক্তিযোদ্ধাদের আমাদের হাতে সময় নেই, সবাই বলবেন, তার সাথে আমরা ডিপ্লোমেসি বাস্তব একটা বিরতি নিচ্ছি। বিরতি নেওয়ার পর অনির্বাণ বলবেন, আমি তারপর অম্বিকানন্দজি মহারাজের কাছে যাব এবং তারপর অভিষেক কর্মকার বলবেন। ফিরে এসে অনির্বাণ বলবেন। আইনজীবী অনির্বাণ কিছুক্ষণ আগে হাত তুলেছিলেন, এই প্রসঙ্গে অনির্বাণ হয়তো কন্টিনিউ করতে চাইছেন। একটা বিরতি নিচ্ছি, দ্রুত ফিরে আসবো, সঙ্গে থাকুন। ফিরে আসলাম, অনির্বাণ আমাদের সঙ্গে রয়েছেন। অনির্বাণ, দেখুন, বাংলাদেশ কেন পাকিস্তানের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক রাখবে এই প্রশ্ন নিশ্চয়ই করা যেতে পারে। সেক্ষেত্রে পাল্টা প্রশ্ন এটাও উঠতে পারে যে 200 বছর যে ইংল্যান্ড বা ব্রিটিশরা আমাদের পরাধীন করে রাখলো, লক্ষ লক্ষ ভারতীয়কে কার্যত খুন করেছিল, তাদের সঙ্গে আমরা কেন সম্পর্ক রাখি, এই প্রশ্ন উঠতে পারে। যার ফলে তাদের কাজ তাদেরকে করতে দিন। আর দ্বিতীয়ত, প্রীতম বাংলাদেশের হিন্দু মানুষজনের জন্য ভীষণ আবেগমতিত, ব্যতীত, আমি তার সঙ্গে সহমর্মী, আমিও ব্যতীত। আমার একটাই প্রশ্ন, প্রীতম, যে বাংলাদেশি হিন্দুরা ধর্মীয় নিপীড়নের ভয়ে বা ধর্মীয় নিপীড়নের শিকার হয়ে বর্ডার পেরিয়ে এখানে চলে আসছেন, তাদেরকে আপনারা গ্রেপ্তার করছেন কেন ভাই? গ্রেপ্তার করলে জেলে পুড়ছেন কেন? একটু আশ্রয় দিতে পারতেন তো, এত তো দরদ, এতই যখন দরদ, আশ্রয় দিন না, গ্রেপ্তার করছেন কেন? বেশ, আমি চলে আসবো প্রীতম, এক লাইন উত্তরটা নেবো অম্বিকানন্দজি মহারাজ। না, এটার জন্য একটা আলাদা করে প্রোগ্রাম করো। এবং কেন, তার কারণে যে আমাদের ভারতবর্ষে কিছু তোমরা যেই জন্য যেই বিরোধিতা করেছিলে সিএ, মাঝখানে কথা বলো না, তোমরা যে সিএ বিরোধিতা করে ওই জামাতের সাহায্য নিয়ে জ্বালিয়েছিলে, সেটা ডেটটা এখন বাড়ানো হয়নি, তাই এটা ডেটটা বাড়ানো হয়নি, সেই জন্য আজকে গ্রেফতার করে কলকাতা পুলিশ করছে। কলকাতা পুলিশ এই জামাতদের সাথে, যে জামাত বাংলাদেশের খারাপ, সেই জামাত পশ্চিমবঙ্গ খারাপ, সেই জামাত কেরালা খারাপ, সেই জামাতের লোককে তোমরা মন্ত্রী বানাচ্ছ, সেটা ভারতের মানুষ পশ্চিমবঙ্গ দেখছে এবং সেটা ডেমোক্রেসিতে করবে। এবং তোমাদের বাংলাদেশ জামাত প্রতি, পাকিস্তান প্রতি এখানে বাংলাদেশের বিএনপির যিনি প্রতিনিধি রয়েছেন, তার প্রতি এবং তার দেশের বর্তমান প্রশাসনের প্রতি পূর্ণ শ্রদ্ধা আস্থা রেখে বলছি যে আলাল চৌধুরী সাহেব, আমি এপার থেকে বলছি, আমার আপনার কাছে খুব স্পেসিফিক একটা প্রশ্ন এবং একটা দাবি করজোড়ে, একজন হিন্দু সন্ন্যাসী হিসেবে। যেহেতু আপনি বললেন যে আপনি হিন্দুদের সঙ্গে একসাথে বড় হয়েছেন, একসাথে মানুষ হয়েছেন, আপনারা অসাম্প্রদায়িক বাংলাদেশ গড়তে চান। প্রথম প্রশ্ন, আপনাদের দেশে বর্তমানে কি সংখ্যালঘু দপ্তর বলে কোনো দপ্তর আছে সংখ্যালঘু বিষয়ক? যদি থেকে থাকে তাহলে এত সংখ্যালঘু যে নির্যাতন সারা বিশ্ব দেখে ফেলছে, অথচ আপনি বলছেন স্বাভাবিক আপনার দেশের প্রতি আপনার দায়বদ্ধতা থাকবে, তো এই সংখ্যালঘু নির্যাতনটা দয়া করে বন্ধ করুন। হিন্দু, খ্রিস্টান, জৈন, বৌদ্ধ, পার্সি যারাই আছে তাদের সকলের সমান অধিকার। তারা যে 8 দফা দাবির জন্য লড়াই করছেন, সেই 8 দফা দাবিটা তাতে আপনারা স্বীকৃত হন। পয়েন্ট নাম্বার 2, চিন্ময় কৃষ্ণ প্রভু, যে মানুষটা কোনো রাজনৈতিক দলের নেতা নয়, যে মানুষটা কোনো দলমত ধর্মমত নির্বিশেষে গত মাস 3 আগেও যখন বন্যা হয়েছে বাংলাদেশে, যে মানুষটা জলে নেমে বন্যার ত্রাণ দিচ্ছেন জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে, তাকে দয়া করে জেলের ভেতরে এইভাবে অসুস্থ করে মারবেন না, তাকে নিরাপত্তা দেওয়ার ব্যবস্থা করুন, তাকে ছাড়ার ব্যবস্থা করুন। সে কোনো রাষ্ট্রদ্রোহী নয়। অলরেডি আপনাদের প্রধান উপদেষ্টার সামনে আজহার সাহেব, মাসুদ আজহার সাহেব, তিনি বলেছেন। তো আপনারা এই দুটো জিনিস একটু দেখুন, তাকে এইভাবে হত্যা করবেন না, কারণ তিনি আমাদের হিন্দু সমাজের একজন প্রতিনিধি, একজন সন্ন্যাসী। তিনি কোনো ধর্মীয় উস্কানি দেননি, কোনো রাষ্ট্রদ্রোহিতা তিনি করেননি। এই দুটো দাবি আপনাকে এই চ্যানেলের মাধ্যমে আমি বললাম। বেশ, আমি শেষ একদম অভিষেক কর্মকার, অভিষেকের কোনো প্রশ্ন আছে ওনার কাছে? জাস্ট পার্টিকুলার স্পেসিফিক কোনো প্রশ্ন? আমি খুব স্পেসিফিক্যালি প্রথম একটা কথা ওনার আমি আপত্তি জানাবো। উনি দুই দেশে কিছু উগ্র ইন্টেলেকচুয়াল আছে, এই টার্মটি উনি ইউজ করেছেন কোট আনকোট। এই উগ্র ইন্টেলেকচুয়াল, আমি আপনাকে শুধু একটা কথা জানতে চাই ওনার কাছে, যে ওনার নিজের দলের রাজনৈতিক নেতা নেত্রীরা যে মন্তব্যগুলো গত কয়েকদিন ধরে করে যাচ্ছেন, একদম সেই তার বিরুদ্ধে উনি কি কন্ডেমনেশন এনেছেন, কি নিন্দা এনেছেন, হ্যাঁ এটা প্রথম। আর হাতে একদম সময় নেই, উত্তর নেব। গোলাম মোহাম্মদ চৌধুরী আলাল সাহেব বলুন। ধন্যবাদ। সংখ্যালঘু দপ্তর আছে কিনা প্রশ্ন? আমি একটু বলতেছি, 5ই আগস্টের পূর্বে 17 বছর
ফেসিবাদী কায়দায় দিনের ভোট রাতে করে জোরপূর্বক ক্ষমতা দখল করে একজন ফ্যাসিস্ট ক্ষমতা ছিল, হাজার হাজার রাজনৈতিক নেতাকর্মীকে হত্যা করলো, খালেদা জিয়াকে মৃত্যুমুখে ঠেলে দিল, তারেক জিয়ার বিরুদ্ধে শত শত মামলা দিল, একটা ব্যক্তির বিরুদ্ধে 400 মামলা দিল। এই বিষয়গুলোকে সামনে রেখে বলতে চাই, সেটা হলো খালেদা জিয়ার যে শারীরিক অবস্থা, তাকে শারীরিক মানসিকভাবে হত্যা করা হয়েছে। এবং আপনারা জানেন কিনা জানি না, গণ অভ্যুত্থানের কারণে শেখ হাসিনা 3 দিন পূর্বে বলেছে শেখ হাসিনা পালায় না, 3 দিন পরে তার আওয়ামী লীগকে ফেলে রেখে সে পালিয়ে গেল। আচ্ছা, যাই হোক, আমি এই ক্ষেত্রে আপনার বক্তব্যে সাহেব, আপনার বক্তব্যে আমার একটা আপত্তি আছে। শেখ হাসিনা পেট্রাপোল বর্ডার দিয়ে দৌড়ে পালায়নি, বাংলাদেশের সেনাবাহিনীর কাপ্টারে করে তিনি বাংলাদেশ ছেড়েছেন। কাজে এর দায় বাংলাদেশ সেনাবাহিনীকেও নিতে হবে। ঠিক আছে, আপনি যেটা বলছেন এর দায় বাংলাদেশ সেনাবাহিনী কি করে ছেড়ে ফেলছে, তাদের হেলিকপ্টারে তিনি একটা সেফ এসকেপ করেছেন সেখান থেকে। যাই হোক, আজকে আর হাতে সময় নেই, আপনাকে আমি আগামী অনুষ্ঠানের জন্য আমন্ত্রণ জানিয়ে রাখলাম। বেশ, আজকে আর হাতে সময় নেই, আমাদের শেষ করতে হবে আজকে। সবাইকে ধন্যবাদ, প্রীতমকে ধন্যবাদ জানাই, আমাদের সঙ্গে অম্বিকানন্দজি ছিলেন, ধন্যবাদ, অনির্বাণকে ধন্যবাদ, অভিষেক কর্মকার আমাদের সঙ্গে ছিলেন, ধন্যবাদ, সঙ্গে গোলাম মোহাম্মদ চৌধুরী জালাল সাহেব বাংলাদেশ থেকে আমাদের সঙ্গে ছিলেন, আপনাকে ধন্যবাদ। সঙ্গে ধন্যবাদ জানাই আমাদের আপামর জনতা যারা অনুষ্ঠান দেখছিলেন। আপনারা অবশ্যই এই অনুষ্ঠান তো এখানে শেষ হচ্ছে, ডেফিনেটলি আপনারা অনুষ্ঠান দেখতে পাবেন ইউটিউবে সার্চ করুন, হাল্লাবোল বলে সার্চ করলে আপনারা অবশ্যই ক্যালকাটা নিউজ লাইভ পেজে এই অনুষ্ঠান দেখতে পাবেন। শেয়ার করুন, কমেন্ট করুন, ভালো থাকুন, সুস্থ থাকুন, নমস্কার।